বিয়ের ভারী জামা পরে নিজের রুমে বসে এক লোকমা ভাত মুখে তুলতেই সজোরে এক চর পড়ল পূর্ণতার গালে। সোফা থেকে খানিকটা ছিটকে পড়ল সে। গালে হাত দিয়ে উপরে তাকাতেই দেখল তার বাবা মইনুল হাসান অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন। বাবাকে দেখে পূর্ণতার চোখজোড়া অভিমানে ছলছল করে উঠল। মইনুল হাসান চিৎকার করে বললেন, খুব বার বেড়ে গেছে না তোমার? আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি, তাই এসব কর্মকাণ্ড ঘটাচ্ছ, তাই না? পূর্ণতার চোখ বেয়ে টুপ টুপ করে অশ্রুকণা বেরিয়ে পড়ছে। সে আদৌ বুঝতে পারছে না তার বাবা এসব কি বলছে। ততক্ষণে পূর্ণতার মা দৌড়ে এসেছেন মেয়ের দিকে। পূর্ণতাকে মেঝে থেকে উঠালেন তিনি। মইনুল হাসানের উদ্দেশ্যে বললেন, কি করছোটা কি তুমি? বাড়ি ভর্তি মেহমান, আর তুমি মেয়েটাকে মারছো কেন? ও তো বিয়ে করছেই, তাহলে এখন এসব ঝামেলা কেন করছো? কেন এমন করেছি তা তো তোমার মেয়েকে জিজ্ঞেস করলেই ভালো জানতে পারবে। এত আদরে বড় করে বাদর বানিয়েছ। এতদিন বিয়ে করব না বলে বিলাপ করেছে, কিন্তু তার পেছনে যে এত বিরাট কারণ লুকিয়ে আছে তা তো জানতাম না। তোমার মেয়ের কাণ্ড সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণাও আছে তোমার? আরে কি হয়েছে তা বলবে তো? তোমার মেয়ে এক বখাটির প্রেমে সম্পর্কে জড়িয়েছে। তার প্রেমিক এখন বাহিরে দাঁড়িয়ে যাচ্ছে, তাই করছে। এসব বখাটিকে কখনো আমি আমার পরিবারের সদস্য করব না। তোমার মেয়ে কিভাবে তাকে বিয়ে করে আমি শুধু তাই দেখব। এখন আমি এই ছেলের একটা ব্যবস্থা করছি। মইনুল হাসানের কণ্ঠে আগুন ঝলসে পড়ছে। তিনি এবার পূর্ণতার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বললেন, বিয়ে তো তোমার অরিত্রকেই করতে হবে। ওর সাথে তোমার বিয়ে আমি দিয়ে ছাড়ব, বাই হুক অর বাই ক্রুক। মইনুল হাসান পূর্ণতার মা নাজিবাকে টেনে বাহিরে নিয়ে গেলেন। নাজিবা হাসানও এসব কথা শুনে স্তব্ধ হয়েছিলেন। মইনুল হাসান পূর্ণতার রুমের বাহির থেকে দরজা লাগিয়ে দিলেন। পূর্ণতা এখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে সোফায় বসে আছে। এতক্ষণ ঘরের মাঝে বয়ে যাওয়া ঝড়ের সূত্র বুঝতে তার খানিকটা বেগ পেতে হলো। মনে হলো কোনো দুঃস্বপ্নের ঘোরে আছে। ঘোর কাটতেই সে ভাবতে লাগলো, এর মানে কি? তার বাবা এসব কি বলে গেল? পূর্ণতার গায়ে তার বাবা হাত তুলেছে? এটা কিভাবে সম্ভব? যে বাবা তার মেয়েদেরকে কখনো ফুলের টোকাও দেননি, আজ সে বাবা চর মারল, তাও আবার পূর্ণতাকে, যে কিনা তার হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বাস হচ্ছে না পূর্ণতার। সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় তার গালটা দেখল। 5 আঙ্গুলের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অভিমানে পূর্ণতার বুক হু হু করে উঠল। পূর্ণতার 2 বোন। পূর্ণতা বড়, তার বয়স 19 পেরিয়ে 20 হতে চলেছে। অনার্স প্রথম বর্ষের ছাত্রী সে। ফর্সা রং আর ছিপছাপ গড়নের ছোট্ট পুতুল সাইজের একটা মায়াবী কন্যা। শান্ত স্বভাবের অধিকারী সে। পূর্ণতার ছোট বোনের নাম মৌনতা। সে এবার ক্লাস 7-এ পড়ে। ফর্সা, নাদুস নুদুস। মৌনতা বেশ চঞ্চল ও প্রাণবন্ত। বাবা মা আর ছোট বোন মৌনতাকে নিয়েই পূর্ণতার ছোট্ট পরিবার। পূর্ণতার বাবা মইনুল হাসান কলেজের শিক্ষক। মধ্যবিত্ত পরিবারের মেয়ে পূর্ণতা, কিন্তু তাদের কোনো ইচ্ছের কমতি রাখেনি মইনুল সাহেব। 2 মেয়ে হলো তার 2 নয়নের মণি। কোনোদিন একটা ফুলের টোকা অবধিও দেননি মেয়েদেরকে, কিন্তু আজ তিনি পূর্ণতাকে চর মেরেছেন। এজন্য পূর্ণতা মেনে নিতে পারছে না। পূর্ণতা প্রথম সন্তান হওয়ার কারণে তার প্রতি মইনুল হাসানের ভালোবাসাটা আরো বেশি ছিল। পূর্ণতা এই ব্যাপারটা খুব ভালোভাবে অনুভব করতে পারত, তাই ছোট থেকে জেনে শুনে এমন কোনো কাজ করেননি যেটাতে তার বাবা মা কষ্ট পাবে। বাবা মায়ের সব কথা মেনে চলতো সে। বড় হয়ে যখন সবকিছু বুঝতে শুরু করে, তখন সে একটা জিনিস খুব করে বুঝতে পারল যে সে যদি তার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে না করে তাহলে তার বাবা খুব কষ্ট পাবেন। তাই কখনো কোনো ছেলের দিকে ফিরে তাকায়নি পূর্ণতা। কোনো ছেলে তাকে প্রপোজ করলে তাকে সূক্ষ্মভাবে এড়িয়ে যেত। তার আশেপাশের প্রত্যেকটা মানুষ খুব ভালো করে জানে যে পূর্ণতা কখনোই কোনো রিলেশনশিপে জড়াবে না। কিন্তু আজ তার বাবা এত বড় অপবাদ দিল। মইনুল হাসান মাসখানেক আগে অরিত্র হাসান নামের এক ছেলের সাথে পূর্ণতার বিয়ের কথাবার্তা বলেন। অরিত্র একসময় পূর্ণতার বাবার কলেজের ছাত্র ছিল। মইনুল হাসানের খুব স্নেহের ছাত্র সে। তাদের পরিবারের আর্থিক অবস্থাও খুব ভালো। বেশ ভালো ও ভদ্র পরিবারের ছেলে অরিত্র। অরিত্র তার ছোট বোন আর বাবা মা নিয়ে ছোট্ট পরিবার। অরিত্রের বাবা মাকে মইনুল হাসান আগে থেকেই চিনতেন। তারা খুব ভালো মানুষ। অরিত্রের বাবা পূর্ণতার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই মইনুল হাসান বেশ অবাক হয়। এই ভেবে যে অরিত্র বা তার পরিবার পূর্ণতাকে কিভাবে দেখেছে তা তিনি জানতেন না।
তবুও তিনি উচ্ছ্বাসিত হয়ে উঠলেন অরিত্রের মতো ভালো ছেলে পেয়ে। কিন্তু পূর্ণতা জানালো সে বিয়ে করতে চায় না, কারণ সামনে তার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। সে চায় না তার পড়াশোনায় কোনো প্রভাব পড়ুক। পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবে বলে জানায় সে। এই কথাটা সে তার বাবা মাকে জানায়। কিন্তু আরেকটা কারণ তার মনের মধ্যে চাপা পড়েছিল, আর তা হলো অরিত্রের বয়স। অরিত্রের বয়স 31, পূর্ণতার চেয়ে প্রায় 12 বছরের বড়। নিজের চেয়ে বয়সে এত বড় কাউকে বিয়ে করতে ইচ্ছে করছিল না। এক প্রকার জেদের বশে সে অরিত্রের ছবি পর্যন্ত দেখেনি। মনের মধ্যে অভিমান ছিল তার বাবা কিনা শেষ পর্যন্ত একজন বুড়োর সাথে তার বিয়ে দিতে চাইছে। কিন্তু তার বাবার পছন্দ করা ছেলেকে তার নিজের পছন্দ হয়নি, বিষয়টি জানলে বাবা কষ্ট পাবেন। এই ভেবে কারণটি নিজের মধ্যে চেপে যায়। সে পড়াশোনার কারণ দেখিয়ে বিয়েটা ঠেকাতে চেয়েছিল, কিন্তু অরিত্রের পরিবার জানায় তারা এখন শুধু আগত পড়াবে। রিসিপশন পূর্ণতার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামের পরেই হবে, আর বিয়ের পরে পূর্ণতার পড়াশোনায় কোনো ঝামেলা হবে না। পূর্ণতার বাবা মা খুশি হলেন খুব। অনেক বুঝিয়ে সুজিয়ে পূর্ণতাকে রাজি করালেন তারা। পূর্ণতা দেখলো তার পরিবার খুব খুশি, তাই বিয়েতে রাজি হয়ে গেল। কিন্তু পূর্ণতার বাবার বলা কথাগুলো এখন অবধি বোধগম্য হয়নি। কান্না করতে করতে চোখ মুখ ফুলে উঠল পূর্ণতার। কিছুক্ষণ পরে পার্লারের মেয়েরা এসে তাকে হালকাভাবে সাজিয়ে দিল। একে একে বিয়ে সম্পন্ন হলো। পূর্ণতা যেন একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে। আশেপাশে মেহমান গিজ গিজ করছে। বিয়ের কার্যক্রম শেষ হওয়ার পরে পূর্ণতাকে নিয়ে তার রুমে বসানো হলো। তার সাথে অবন্তী কিছুক্ষণ কথা বলল। অবন্তী অরিত্রের ছোট বোন, পূর্ণতার 1 বছরের ছোট। সে খুব মিশুক একটা মেয়ে। সে তার সাথে কথা বলতে বলতে পূর্ণতার মন যেন একটু হালকা হলো। একটা সময় পূর্ণতার এক ভাবি এসে সবাইকে রুম থেকে বের হতে বলল। একে একে সবাই রুম থেকে বের হয়ে যেতেই ভাবি পূর্ণতাকে বেস্ট অফ লাক বলে চোখ মেরে চলে গেল। পূর্ণতার মুখটা চুপসে গেল, মন খারাপও হয়ে গেল আবারও। কিছুক্ষণের মধ্যে রুমের মধ্যে কারো আগমন ঘটল। পূর্ণতা বুঝতে পারল এটা অরিত্র, কিন্তু সে স্থিরভাবে বসে রইল। এই মুহূর্তে তার অরিত্রের উপর রাগ হচ্ছে, ভীষণ রকমের রাগ। অরিত্র যদি তাকে বিয়ে করতে না চাইতো তাহলে হয়তো এত কিছু হতোই না। অরিত্র পূর্ণতার মুখোমুখি বসল, বেশ কিছুক্ষণ চেয়ে রইল পূর্ণতার দিকে। পূর্ণতার রাগের পরিমাণ বাড়ছে। অরিত্র কিছুক্ষণ পরে বলল, আমার উপর খুব রাগ হচ্ছে পূর্ণতা, রাগ একটু কমেনি? পূর্ণতা কিছু বলল না, চুপচাপ মাথা নুইয়েই বসে রইল। সামনে বসে থাকা মানুষটার দিকে তাকাতেও ইচ্ছা করছে না। পূর্ণতার নীরবতায় হালকা হাসলো অরিত্র। একটু এগিয়ে পূর্ণতার চিবুক ধরে বলল, কান্নাকাটি করে তো চোখ মুখ লাল করে ফেলেছেন মিসেস অরিত্র আহসান। অমন টমেটোর মতো লাল লাল মুখ করে রাখলে আপনাকে বাঁচাবে কে? এখন রাত 12টা, রাতের নিস্তব্ধতাটা অনুভব করতে পারছেন? পূর্ণতা ভয়ার্ত চোখে তাকালো অরিত্রের দিকে। তার চোখ দুটো পানিতে ঘোলাটে হয়ে উঠেছে। এই প্রথম সে তার সামনের পুরুষটির দিকে তাকিয়েছে। সে সাদা পাঞ্জাবি পরা এক সুপুরুষ বসে আছে তার সামনে। আবারও হাসলো অরিত্র। সে এটাই চাইছিল যে পূর্ণতা তার দিকে তাকাক। পূর্ণতার ভয়ার্ত চোখ দেখে সে বলল, বিয়েটা হয়তো তোমার মনের বিরুদ্ধে হয়েছে পূর্ণতা, কিন্তু এরপর থেকে কোনো কিছু তোমার মতের বিরুদ্ধে হবে না। কথাটি বলে পূর্ণতা ঘেমে ওঠা নাকের ডগায় একটা চুমু খেলো অরিত্র। তারপর সোজা রুম থেকে বেরিয়ে গেল। পূর্ণতা স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর দরজা লাগিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে মনে হলো সে গালে কারোর স্পর্শ অনুভব করছে। অরিত্র তো চলে গেছে, আর সে তো দরজা লাগিয়ে শুয়েছিল। তাহলে তার রুমে কে? গালে আবারও সেই শক্তপোক্ত হাতের স্পর্শ পেতেই স্তব্ধ হয়ে গেল পূর্ণতা। এইবার ঘুম পুরোপুরি ছুটে গেল, কিন্তু নড়ল না। অরিত্র তো তখন বের হয়ে গিয়েছিল, এখন কি আবার ফিরে এসেছে? প্রশ্নটা মাথায় আসতেই মস্তিষ্ক নেতিবাচক সায় দিল। অরিত্র আসার কোনো সম্ভাবনা তো নেই, কারণ সে যাওয়ার পরপরই পূর্ণতার দরজা লক করেছিল। স্পষ্ট মনে আছে পূর্ণতার। অরিত্র যদি নাই হয়ে থাকে তাহলে এই মুহূর্তে কে বসে আছে? তখনই মনে হলো পূর্ণতার গালের উপর শীতল স্পর্শ হলো। গালটা ভিজে উঠল। পূর্ণতা চমকে উঠল। ঘুমের ভান করেই চোখ আলতো করে খুলল, যাতে বোঝা না যায় সে জেগে গেছে। ড্রিম লাইটের হলদে টিমটিমে আলোয় দেখতে পেল একটা আবছা অবয়ব তার গালে আদর করতে করতে হালকা কেঁপে উঠছে। পূর্ণতা আঁতকে উঠল। এ যে তার বাবা। বাবা এত রাতে এসে কান্না করছেন।
তাও আবার গালে হাত বুলিয়ে। পূর্ণতা বুঝতে পারল দুপুরে সেই চর দেওয়ার জন্য কষ্ট পাচ্ছেন। মুহূর্তেই পূর্ণতার অভিমানের পাহাড় ভেঙে গুড়িয়ে অশ্রুকণায় রূপান্তরিত হতে চাইল। বাবা নামক মানুষগুলো এত যত্নশীল হয় কেন? সন্তানকে একটা চর মেরে বাবা তো আরো বেশি কষ্ট পাচ্ছেন। পূর্ণতার মন সিক্ত হয়ে উঠল। বাবাকে জড়িয়ে ধরে অজর ধারায় অশ্রু বিসর্জন দিতে ইচ্ছে করছে তার, কিন্তু সে নিজেকে অতি কষ্টে সামলে নিল। বাবা যদি জানতে পারেন যে পূর্ণতা জেগে গেছে, তাহলে তিনি হয়তো অস্বস্তিতে পড়ে যাবেন, কারণ নিজেদের কষ্টকে কখনো দৃশ্যমান হতে দেন না, বরং গাম্ভীর্য ও কঠোরতার আড়ালে লুকিয়ে রাখতে চায়। পূর্ণতা নিজের অশ্রুকণাকে আড়াল করতে থাকলো। মইনুল হাসান কিছুক্ষণ পর মেয়ের মুখে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে চলে গেলেন। প্রতিটা রুমের একটা এক্সট্রা চাবি তার কাছে সবসময় থাকে, তাই পূর্ণতার রুমে আসতে কষ্ট হয়নি। মইনুল হাসান বেরিয়ে যেতেই পূর্ণতা অপর পাশে ফিরে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। অশ্রুসিক্ত কণ্ঠে মনে মনে বার কয়েক একটা কথা আওড়ালো, যা কখনো প্রকাশ্যে বলা হয়নি। সেটা হচ্ছে, আমি তোমায় ভীষণ ভালোবাসি বাবা। গ্রীষ্মের তীক্ষ্ণ রোদ আকাশের বুক চিরে উকিঝুঁকি মারছে ধরণীর বুকে। বাহারি রকমের ফুলের সুবাস ঘরময় বিচরণ করছে। বাড়ির পাশের ইউক্যালিপটাস গাছ থেকে কয়েক জোড়া পাখির কিচিরমিচিরে ঘুম ছুটে গেল পূর্ণতার। জানালার পর্দা ভেদ করে আসা তীক্ষ্ণ আলোকরশ্মির কারণে চোখ মেলা দায় হয়ে পড়েছে। কিছুক্ষণ সময় নিয়ে পিটপিট করে চোখ খুলল পূর্ণতা। আড়মোড়া ভেঙে দেয়াল ঘড়িতে চোখ বুলাতেই দেখল সকাল 10টা বেজে গেছে। পূর্ণতা ঘুম প্রিয় মানবী হলেও ভার্সিটি যাওয়ার জন্য প্রায় সময়ই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আজও ভার্সিটি যাবে ভেবেছিল, সামনে পরীক্ষা, তাই কোনো ক্লাসে মিস দিতে ইচ্ছুক নয় পূর্ণতা। কিন্তু গতকাল এত ধকল যাওয়ার পরে শরীর পুরোই নেতিয়ে পড়েছিল পূর্ণতার, তাই আর ঘুম থেকে উঠতে পারেনি। আর মাও আজ তাকে ডাকলো না। ভারী অবাক হলো পূর্ণতা। ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই দেখলো তার বাবা বসার ঘরে বসে পেপার পড়ছেন, চোখে চশমা, মুখে গাম্ভীর্যতা। ডাইনিং রুমে মা আর মৌনতা বসে গল্প করছে আর নাস্তা করছে। পূর্ণতা সেদিকে যেতেই মা খানিকটা গম্ভীর হয়ে গেল। মৌনতা বলল, আপু বয় তাড়াতাড়ি, কত বেলা হয়ে গেল, তুই এখনো কিছু খাসনি। তাড়াতাড়ি খেয়ে নে, আমি পরোটা ভেজে আনছি, দাঁড়া। মৌনতার কথার মাঝে পূর্ণতা চেয়ারে বসতেই মা উঠে চলে গেলেন রান্নাঘরে। ব্যাপারটা বোধগম্য হলো না পূর্ণতার। মা কি তার উপর কোনো কারণে রেগে আছে? সে মৌনতাকে বলল, তোর কষ্ট করতে হবে না মনা পাখি, তুই বয়, আমি নিজেই পরোটা ভেজে আনছি। পূর্ণতা পরোটা ভাজার উদ্দেশ্যে রান্নাঘরে গেলেও তার মূল উদ্দেশ্য মায়ের ভাবভঙ্গিমা পরখ করে দেখা। সে রান্নাঘরে গিয়ে মাকে সবসময়ের মতো স্বাভাবিক কণ্ঠে বলল, মা খিদে পেয়েছে ভীষণ, পরোটা কোথায় রেখেছো? তাড়াতাড়ি বলো, খিদে পেটের ভিতর সূচো দৌড়চ্ছে। অন্যদিকে হলে এতক্ষণে পূর্ণতা বেশ কয়েকটা বকা শুনত খাবারের অনিয়মের কারণে, কিন্তু মা আজ কোনো কথা বললেন না। চুপচাপ পরোটা এনে পূর্ণতার সামনে দিলেন ভেজে নেওয়ার জন্য। মায়ের এমন নীরবতা মেনে নিতে পারল না পূর্ণতা। মা কি তাকে এড়িয়ে যাচ্ছে? গতকাল নিজের ইচ্ছের বিরুদ্ধে হলেও বিয়েটা করেছে, বাবা মেরেছে, কতটা ধকল গেছে। মানসিকভাবে ভালো নেই পূর্ণতা, কিন্তু বাবা মায়ের খুশির জন্য ভালো থাকার অভিনয় করে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু তার বদলে মা তার সাথে এমন ব্যবহার করছে। তিনি কি আদৌ জানেন পূর্ণতার মনে কতটা কষ্ট হচ্ছে? পূর্ণতা নিজেকে স্বাভাবিক রেখে পরোটা ভেজে নিল। মাকে বলল, মা চাটা তুমি বানিয়ে দাও না প্লিজ, আমার না ভীষণ আলসেমি লাগছে। এই মেয়ের জেলায় শান্তি পাবো না আমি। এত বড় ধাড়ি মেয়ে হয়ে গেল, কিন্তু মায়ের উপর বসে খাওয়ার অভ্যাসটা গেল না। বলি কি, শ্বশুরবাড়িতেও কি মাকে সাথে নিয়ে যাবে নিজের কাজ করানোর জন্য? তখন নিজের কাজগুলো কে করে দেবে? শাশুড়ি যদি বিচার নিয়ে বাড়ি আসে, তাহলে কিন্তু আমি সামলাতে পারবো না, বলে দিলাম। পূর্ণতা প্রতিদিন সকালের মতো এমনই একটা উত্তর আশা করছিল, কিন্তু না, আজ আর তা হলো না। মা কোনো জবাব দিলেন না। চায়ের ফ্লাস্ক এনে পূর্ণতার সামনে রাখলেন। মায়ের ব্যবহারে অবাক হলো এবং কষ্টও পেল। মা এমন কেন করছে তার সাথে? কি দোষ তার? কান্না পেল পূর্ণতার, কিন্তু সে স্থির রইল। খাবার টেবিলে মৌনতা পূর্ণতার বিয়ে সংক্রান্ত অনেক কথা বললেও পূর্ণতা আর তার মা শুধু শুনেই গেল, কেউ কোনো কথা বলল না। খাওয়া শেষে টেবিল থেকে ওঠার সময় নাজিবা হাসান
পূর্ণতার উদ্দেশ্যে বললেন, আজ বিকেলে অরিত্রর পরিবার আসবে তোমাকে দেখতে। নতুন নতুন বিয়ে হয়েছে, তাই একটু পরিপাটি হয়ে থাকবে। সুন্দরভাবে কথা বলবে তাদের সাথে, বিশেষ করে অরিত্রর সাথে। কোনো ঝামেলা যেন না হয়, আগেই বলে দিলাম। মায়ের কণ্ঠস্বর পেয়ে পূর্ণতা মনে মনে আলোড়িত হলেও তার কথা শুনে সেখানেই ঠায় দাঁড়িয়ে পড়ল। আবারও সেই অসহ্যকর মানুষটার সাথে দেখা হবে, ভাবতেই পারছে না সে। তার উপর মায়ের কথাগুলো কেমন যেন ছিল, কেমন কড়া কণ্ঠ, রাগী আর যত্নহীন মনে হলো। পূর্ণতা রুমে এসে পড়ল, তার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে আসলেই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। এই অরিত্র নামক মানুষটা তার জীবনে আসার পর থেকে সবকিছু কেমন উল্টো পাল্টা হতে শুরু করলো যেন। ফোন তীব্র স্বরে বেজে উঠল। পূর্ণতা বিরক্ত হলো, অচেনা নাম্বার দেখে ফোন রিসিভ করলো না। আরো কয়েকবার ফোন আসার পর পূর্ণতা আকাশসম বিরক্ত নিয়ে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অরিত্র। কেমন আছেন মিসেস? এখনো অবধি আমার নাম্বার সেভ করেননি? অরিত্রের কণ্ঠ শুনে গা জ্বালা করে উঠল পূর্ণতার। যে মানুষটাকে এতক্ষণ রাগে গালি দিচ্ছিল, সে মানুষটাই কিনা এখন কল করেছে। পূর্ণতার পাহাড় সম রাগ হলো। গম্ভীর আর কিছুটা রাগী স্বরে বলল, আপনি আমার জীবনে আসার পর যেমন থাকার কথা ঠিক তেমনই আছি। আর আপনার নাম্বার থেকে তো আমার নাম্বারে কখনো কল আসেনি, তাই সেভ করার প্রশ্ন আসছে না। অরিত্র স্মিত হাসল। ফোনের এপাশ থেকে তা বোঝা গেল না। সে নরম সুরে বলল, ম্যাডাম, রেগে আছেন বুঝি? পূর্ণতা প্রত্যুত্তর করল না। অরিত্র বলল, ইস, কত রাগ আমার পিচ্চি বউটার। এত পিচ্চি একটা মেয়ে হয়ে এত এত রাগ নিয়ে কিভাবে চলেন বলেন তো? এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই রাগ করে না থেকে হাসো, রাগ ছেড়ে ফেলো, তারপর দেখবে ভালো লাগছে। পূর্ণতা কপট রাগ দেখিয়ে বলল, তারা কার উপর ঝাড়বো? আপনার উপর? অরিত্র আবারও হাসল, অমায়িক সেই হাসি। সে নরম স্বরে বলল, বউটাও আমার, রাগটাও আমার উপর, তাই আমার উপরই রাগ ছাড়ো। যত খুশি তত রাগ ছাড়ো, আমি সবটা সয়ে নিব। তবুও তুমি দিন শেষে একটু মন খুলে কথা বলো, একটু হাসো, একটু নিজের মতো করে বাঁচো, এটাই চাই। পূর্ণতা কিছু বলল না। এই লোকটার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। মুখের উপর ফোন কেটেও দিতে পারছে না। বেশ কিছুক্ষণ পর অরিত্র বলল, আজ তোমাদের বাসায় যাব। আমার রাগী বউটার পাহাড় সম রাগ গলানোর জন্য কি করতে হবে বলো? পূর্ণতা যেন এবার একটা সুযোগ পেল। বারান্দা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এতই যখন রাগ ভাঙানোর শখ, তখন আপনি না আসলেই পারেন। আপনার উপস্থিতি আমার সহ্য হয় না। রাগ ভাঙাতে আসলে উল্টো রাগটা বেড়ে যায়। তাই বৃথা চেষ্টা না করে অন্তত আমায় একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। বেশ, তবে তাই হোক। আপনার হুকুম শিরোধার্য পূর্ণতা রানী। একটু থেমে শ্বাস ফেলে বলল, এখন রাখছি তাহলে, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। পূর্ণতা বিদায় বাণী না জানিয়ে ফোন রেখে দিল। পড়ার টেবিলে বসে বইয়ে মুখ গুজল। সামনে পরীক্ষা, তাই পড়ায় মনোনিবেশ করার চেষ্টা করলো, কিন্তু বিশেষ লাভ হলো না। ঘুরে ফিরে বাবা মায়ের কঠোর ব্যবহারের কথা মনে পড়ছে। বাবা মা এমন কেন করছে তার জানা নেই। সেদিন বাবা কোন ছেলের কথা বলছিলেন তাও জানে না পূর্ণতা। সে শুধু এইটুকু জানে তার জীবনে হুট করে এই নতুন রূপী ঋতুর আবহাওয়া তার ভালো লাগছে না। এদিকে পূর্ণতা ফোন রাখতেই অরিত্র রিভলভিং চেয়ারটায় মাথা এলিয়ে দিল। টাইয়ের নটটা হালকা ঢিলে করলো। প্রেয়সীর রাগের উত্তাপে এই এসি রুমের মধ্যে থেকেও ঘেমে সিক্ত হয়ে উঠেছে অরিত্র। নিজের চেয়ে বয়স অনেক ছোট একটা মেয়ের এতখানি রাগে অবাক হয় অরিত্র। এই তো সবে নতুন জীবন শুরু হলো, এমন রাগে তপ্ত প্রেয়সীর রাগের আগুনে বরফ পানির মতো শীতল অরিত্র না আবার বাষ্প হয়ে যায়। নিজের ভাবনায় আনমনেই হাসলো অরিত্র। এই মেয়েটাকে দেখার পর থেকে তার অদ্ভুত অসুখ হয়েছে। যেখানে সেখানে পূর্ণতাকে দেখতে পায় সে। রং তুলির হুটহাট হৃদয় ক্যানভাসে সেই মেয়েটার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। তার যেন হৃদয় নামক তৃতীয় নয়ন উৎসর্গ হয়েছে মেয়েটিকে দেখার জন্যে। তাই তো তার তুষার রঙা অর্ধাঙ্গিনীর নাম হৃদয়াক্ষী। অরিত্রের সেই দিনটা ভীষণ মনে পড়ে, যেদিন সে পূর্ণতাকে প্রথম দেখেছিল। দিনটার কথা ভাবতেই অরিত্রের মনে প্রশান্তি ছুঁয়ে যায়, কারণ এখন সেই রমণী তার অর্ধাঙ্গিনী।
মেয়েটাকে রাজি করাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল, তার কোনো ইয়ত্তা নেই। মইনুল হাসানও বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলেন পূর্ণতাকে সে কিভাবে চেনে, কিন্তু অরিত্র সেই প্রশ্ন সূক্ষ্মভাবে এড়িয়ে যায়। রুমের দরজায় নক পড়তেই অরিত্রের ভাবনার সুতো ছেড়ে সোজা হয়ে বসে বলল, আসুন। তখন একজন পিয়ন এসে কিছু ফাইল দিয়ে গেল টেবিলে, সেই সাথে 1 কাপ ধোয়া ওঠা চা। পিয়ন যেতেই অরিত্র চায়ের কাপে চুমুক বসিয়ে ফাইলে মনোনিবেশ করল। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার র্যাঙ্কে নিয়োজিত আছে। পরিবারের সব কাজের মতো অফিসের সকল কাজের ক্ষেত্রেও বেশ মনোযোগী আর দায়িত্বশীল। এজন্যই হয়তো সকলের পছন্দের পাত্র হয়ে উঠেছে সে। বিকেল গড়িয়ে আসতেই সূর্য খানিকটা পশ্চিম আকাশে নেতিয়ে পড়েছে। বারান্দার মেঝেতে নরম সূর্যালোক এসে লুটুপুটি খাচ্ছে। এই মুহূর্তে পূর্ণতার ঘরের শীতলতা বিরাজ করছে। সে আয়নার সামনে বসে আছে, পরনে বেগুনি রঙের একটা শাড়ি। কিছুক্ষণ আগে মা এসে তাকে শাড়িটা পরিয়ে দিয়ে গেছেন। সেই ফাঁকে পূর্ণতা খানিকটা ভাব জমাতে চাইল মায়ের সাথে, কিন্তু বিশেষ লাভ হলো না। নাজিবা হাসান একটা কথাও বললেন না মেয়ের সাথে। সকাল থেকে মইনুল হাসানও তাকে এড়িয়ে যাচ্ছে। এসব কথা ভাবতেই দু চোখ ভিজে উঠল। নিজেকে তাড়াতাড়ি সামনে নিল পূর্ণতা। কিছুক্ষণের মধ্যেই অরিত্রের পরিবার চলে আসবে, কিন্তু পূর্ণতার মধ্যে একটা চাপা ভয় ইয়াজ করছে। সে তো মুখের উপর অরিত্রকে আসতে নিষেধ করলো ঠিকই, কিন্তু না আসার কারণ জানতে চাইলে সে যদি তার পরিবারকে সত্যি কথা বলে দেয় তাহলে ব্যাপারটা খারাপ দেখাবে। পূর্ণতা আর তার পরিবার ছোট হয়ে যাবে তাদের সামনে। এই মুহূর্তে পূর্ণতা নিজের করা কাজের জন্য পস্তাচ্ছে। কিছুক্ষণ পরে মৌনতা এসে বলল, অরিত্রের পরিবারের সবাই চলে এসেছে। পূর্ণতা একটু অস্বস্তিতে জড়িয়ে গেল। মৌনতা তাকে বসার ঘরে নিয়ে গেল। এক পাশের সোফায় অরিত্রের মা বাবা আর অবন্তী বসে আছে, আর একটা সিঙ্গেল সোফায় মইনুল হাসান বসে আছেন। তার ঠিক পেছনে নাজিবা হাসান দাঁড়িয়ে আছেন। পূর্ণতা সালাম দিল। মৌনতা তাকে সোফায় বসিয়ে দিল। অরিত্রের বাবা মা প্রসন্ন হেসে সালাম নিলেন। অরিত্রের মা আনিকা ইসলাম পুত্রবধূর পাশে এসে বসলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন আছো আম্মু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এত মিষ্টি একটা মেয়েকে ঘরের বউ করার পর কি কেউ খারাপ থাকতে পারে? তবে এখন থেকে আন্টি ডাকলে চলবে না, মা ডাকতে হবে। অবন্তী যেমন আমার মেয়ে, তুমিও তো আমার মেয়ে, তাই আন্টি ডাকলে হবে না, বুঝলে আম্মু? পূর্ণতা হালকা লাজুক হেসে বলল। জি আম্মু। মইনুল হাসান জিজ্ঞেস করলেন, আরিফ বাবা আসেনি কেন? আনিকা ইসলাম বললেন, আর বলবেন না ভাই, এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। গতকাল মাত্র বিয়ে হলো, আমি বললাম আজ এখানে আসার পরে কোথাও ঘুরতে বের হতে। সে বলল অফিসের কাজ সেরে আসবে, কিন্তু কিছুক্ষণ আগে বলল হুট করে নাকি কিসের মিটিং পড়ে গেছে, তাই আসতে পারবে না। কাজের ক্ষেত্রে হেলাফেলা করা এই ছেলে একদমই পছন্দ করে না। আপনারা কিছু মনে করবেন না ভাই। মইনুল হাসানের মুখ উজ্জ্বল হলো। তিনি বললেন, আরে না না আফা, কি মনে করব? অরিত্র বাবা একজন দায়িত্বশীল মানুষ। ব্যাপারটা শুনে তো আমার আরো ভালো লাগছে। আর পূর্ণতাকে নিয়ে না হয় অন্য একদিন সময় করে বের হবে। আনিকা ইসলাম পূর্ণতাকে বললেন, তুমি কিছু মনে করো না আম্মু, অরিত্র বাসায় এলে আমি ওকে বকে দেব। নতুন নতুন বিয়ে হলো, এখনই তো ঘোরাঘুরির সময়। আমি অরিত্রকে বলবো অফিস থেকে ছুটি নিয়ে তোমাকে ঘুরতে নিয়ে যেতে। পূর্ণতা এবার লজ্জা পেল। অপ্রস্তুত মুখে একটু হাসার চেষ্টা করলো। তার মাথায় এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, অরিত্র তাহলে মিথ্যে বলেছে? কিন্তু কেন? পূর্ণতার দিকটা বিবেচনা করে নাকি সত্যিই মিটিং আছে? সবাই বেশ কিছুক্ষণ কথা বলল। শাড়ি পরে বসে থাকতে অস্বস্তি হচ্ছে পূর্ণতার, মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আনিকা ইসলাম তা লক্ষ্য করে বললেন, আম্মু তুমি এত ঘেমেছো কেন? শাড়ি পরে কষ্ট হচ্ছে মনে হয়। খারাপ লাগলে শাড়ি পরতে হবে না, 3 পিস পরে এসো। এখানে তো আমরা ঘরের মানুষই, আমার এত আটসাট হয়ে থাকতে হবে না। যাও তুমি জামা পাল্টে এসো। আনিকা ইসলামের কথায় স্বস্তি পেল পূর্ণতা। এতক্ষণ ধরে হাঁসফাঁস লাগছিল তার। আনিকা ইসলামের কথায় সায় দিয়ে সে রুমের দিকে পা বাড়ালো। মনে মনে কৃতজ্ঞতা জানালো। আসলেই মানুষগুলো ভীষণ ভালো। রুমে এসে বসতেই ফোন বেজে উঠল। অরিত্র ফোন করেছে। পূর্ণতা বিরক্তিতে ভ্রু কুঁচকালো। ফোন রিসিভ করে কিছু বলল না। অরিত্র বলল,
ম্যাডামের রাগ কমেছে? পূর্ণতা সেই কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, আপনি মিথ্যে বললেন কেন? কোন ব্যাপারে মিথ্যা বললাম? এখানে না আসার কারণ সম্পর্কে মিথ্যে বললেন কেন? অরিত্র স্মিত হেসে বলল, আমি অতটাও শ্রেষ্ঠ মানুষ না যে একটাও মিথ্যা কথা বলি না। ক্ষেত্র বিশেষে খুব বেশি প্রয়োজন হলে আমারও মিথ্যের আশ্রয় নিতে হয়। আর এই ব্যাপারে মিথ্যা বলার দুটো কারণ আছে। প্রথমত, সত্যিটা জানলে আমার বাবা মায়ের তুমি ও তোমার বাবা মা ছোট হয়ে যেত। দ্বিতীয়ত, আমরা এখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ। এই সম্পর্কে কোনো সময় রাগ থাকবে, কখনো ভালোবাসা, কখনো অভিমান। এগুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখাটাকে আমি ভালো মনে করি। অরিত্রের কথা শুনে একটা শ্বাস ফেলল পূর্ণতা। কিছু বলার আগেই পেছন থেকে কেউ তাকে ঝাপটে ধরতেই সে চমকে উঠল। হাত থেকে মোবাইল ছুটে বিছানায় পড়ে গেছে। পূর্ণতা পেছন ফিরে তাকাতেই দেখলো অবন্তী তাকে জড়িয়ে ধরেছে, আর মৌনতা পেছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। অবন্তী বলল, কি ভাবিছি, রুমে এসে আমার ভাইয়ের সাথে প্রেম করা হচ্ছে বুঝি? পূর্ণতা অবন্তীর দিকে ফিরে অপ্রস্তুত হেসে বলল, আরে না, এমনি কল দিয়েছিল তোমার ভাইয়া। থাক, আর কৈফিয়ত দিতে হবে না। তুমি ভাইয়ার সাথে কথা বলা শুরু করো। আমার ভাই বেচারা তোমার সাথে কথা বলতে না পেরে ছটফট করছে। অবন্তী ফোনটা নিয়ে লাউড স্পিকারে দিয়ে পূর্ণতার মুখের সামনে ধরল। তার চোখে মুখে চঞ্চলতা ভিড় করছে। ওপাশ থেকে অরিত্র হ্যালো হ্যালো বলছে। পূর্ণতা কাপা স্বরে হ্যালো বলতেই অরিত্র ঠান্ডা গলায় বলল, প্রেয়সী, তুমি কি রেগে আছো এখনো? রাগটা কি একটু কমানো যায় না? তোমার রাগের উত্তাপে যে এই শীতল মানবটা বাষ্প হয়ে যাচ্ছে, একটু কি মায়া হচ্ছে না আমার জন্য? অরিত্রের কথা শুনে অবন্তী আর মৌনতা শীষ বাজালো, কিন্তু সেই আওয়াজ ফোনের ওপাশে যাওয়ার আগেই পূর্ণতা তাড়াতাড়ি ফোনটা নিয়ে কেটে দিল। অবন্তী আর মৌনতা দুজনেই খুব হাসছে। এই মুহূর্তে পূর্ণতা লজ্জায় জড়সড় হয়ে যেতে লাগলো। ইস, এই লোকটা কেমন নির্লজ্জ! এই বিচ্ছু দুটো শুনে ফেলেছে কথাগুলো, এবার সারাদিন খেপাবে পূর্ণতাকে। অবন্তী পূর্ণতাকে বলল, ইস, ভাবি আমায় রাগ করেছে, আর ভাইয়া সেই রাগে একেবারে বাষ্প হয়ে যাচ্ছে। প্রেম তাহলে এত দূর করিয়েছে? একদিন আসেনি বলে আমার ভাইটার সাথে রাগ করেছে ভাবি। তাহলে এই 6 মাস কাটাবে কিভাবে? তুমি তো আমার ভাইকে রীতিমতো চোখে হারাচ্ছ। তোমাদের প্রেম জমে ক্ষীর হয়ে গেছে, আর আমরা ঠিকমতো কিছু জানি না। এটা তো ভারী অন্যায়। কি বলো মৌনতা? মৌনতা সায় দিয়ে বলল, একদম ঠিক, শতভাগ ঠিক। আপু, তুই যে গভীর জলের মাছ তা তো আগে জানতাম না। বিয়ে হতে না হতেই কত ভালোবাসা। আমার জিজুও কত রোমান্টিক। ইস আপু, জানিস আমার না ভীষণ আফসোস হচ্ছে। তুই তো আমার একমাত্র বোন। আমার একটা রোমান্টিক দোলা ভাই, কিন্তু তার কোনো রোমান্টিক ভাই নেই। আজ যদি তোর একটা রোমান্টিক দেবর থাকতো, তাহলে আমি 7-5 না ভেবে তার গলায় ঝুলে পড়তাম। কিন্তু আমার কপালটাই খারাপ। কথাটি বলেই মুখ ফুলিয়ে বসলো মৌনতা। অবন্তী তার পাশে বসে একই সুর ধরে বলল, সেই দুঃখ তো আমারও হয় মৌনতা। আমার একটা মাত্র ভাই, কিন্তু তার কোনো শ্যালক নেই। কত কত গল্পে পড়েছি ভাইয়ের শ্যালকের সাথে টুকটাক ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, তারপর ধীরে ধীরে প্রেম হয়, অবশেষে বিয়ে। আমার ছোট থেকে আশা ছিল ভাবির ভাইয়ের সাথে প্রেম করব, কিন্তু আফসোস আমার ভাবির তো কোনো ভাইই নেই। প্রেম না হোক, অন্তত একবার শয়নের স্বপ্নে তাকে ভেবে ভেবে আমার দিন পার করার জন্যে হলেও ভাবির একটা ভাইয়ের দরকার ছিল। মৌনতা একটু কিছুক্ষণ ভেবে বলল, অবন্তী আপু, আমাদের না এত আফসোস থাকতো না যদি তুমি ছেলে হতে। তখন তুমি ভাবির রোমান্টিক ভাইয়ের পরিবর্তে রোমান্টিক বোন খুঁজতে, আর সেই রোমান্টিক বোন আমি, আর আমার দুলা ভাইয়ের রোমান্টিক ভাই তুমি হতে। সব কিছু খাপে খাপ মিলে যেত। কিন্তু আফসোস, তুমি মেয়ে। এবার আমার রোমান্টিক হ্যান্ডু হাজবেন্ড কোথায় পাবো? অবন্তী আর মৌনতা গালে হাত দিয়ে বসে রইল। প্রথম দিকের কথায় পূর্ণতা লজ্জা পেলেও তাদের পরের কথোপকথন শুনে বিস্মিত হলো। দুজন গালে হাত দিয়ে দেবদাস স্টাইলে গভীর বিষণ্ণতায় ডুব দিতেই শব্দ করে হেসে উঠল পূর্ণতা। চারপাশে নিস্তব্ধতায় হাতছানি দিচ্ছে। এসির শীতল হাওয়া গ্রীষ্মের গরম ছাপিয়ে ঠান্ডা পরশ বুলাচ্ছে ঘরময়। ঘড়িতে রাত 8টা বেজে 17 মিনিট। অরিত্র কিছু ফাইল সামনে নিয়ে বসে আছে।
অফিসে কয়েকজন স্টাফ, পিয়ন ও গার্ড ছাড়া আর কেউ নেই। আজ কাজের চাপ তেমন ছিল না, তাই প্রায় সবাই চলে গেছে। অরিত্র ভেবেছিল সেও বাসায় চলে যাবে, তারপর পূর্ণতাদের বাসায় যাবে, কিন্তু পূর্ণতা বারণ করায় পরে বাসায় জানালো আজ তার মিটিং আছে, তাই পূর্ণতাদের বাসায় যেতে পারবে না। এই সময়টা সে ফ্রি ছিল, চাইলে বাবা মা চলে যাওয়ার পরে বাসায় চলে আসতে পারত, কিন্তু সে ভাবলো এই সময়টুকু কাজে লাগিয়ে অফিসের কাজ আরও কিছুটা কমিয়ে রাখা যেতে পারে, তাই আর বাসায় গেল না। অরিত্র সময় দেখে উঠে দাঁড়ালো। এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তাদের বাসা থেকে বেশ কিছু দূরে রফিক মামার টং দোকানে যাবে। এই জায়গাটা তার প্রাণের বন্ধুদের আড্ডাস্থল। আগে প্রায় প্রতিদিন সন্ধ্যার দিকেই সবাই মিলে একবার হলেও চা খেয়ে যেত, অল্প কিছুক্ষণের জন্য হলেও আড্ডা দিত। মাঝে মধ্যে আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে যেত কেউ টেরই পেত না। কিন্তু এখন সময়ের পরিক্রমায় অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। সবাই নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। প্রত্যেকের চাকরি, ব্যবসা আর পরিবার নিয়ে অনেকটা সময় পার হয়ে যায়। আগের মতো তেমন আড্ডা দেওয়া হয় না, কিন্তু বন্ধুদের টান এখনো কেউ ছাড়তে পারেনি। অরিত্র অফিস থেকে বেরিয়ে এসে রিক্সা নিল। এই মুহূর্তে তার মাথায় অন্য কিছু ঘুরছে। তখন পূর্ণতা কিছু না বলে কল কেটে দিল কেন? অরিত্রের কথায় কি তার রাগ বাড়ছে? অরিত্র দীর্ঘশ্বাস ফেলল। এত কিসের রাগ পূর্ণতার? শুধুমাত্র তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে বলে? কিন্তু এই বিয়েকে সম্পূর্ণরূপে ইচ্ছের বিরুদ্ধেও বলা চলে না, কারণ তাকে তার বাবা মা বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে, বারবার বলতে বলতে রাজি করিয়েছেন। পূর্ণতা শেষ পর্যন্ত রাজি হওয়াতেই তো বিয়েটা হয়েছে। অরিত্রের জানা মতে পূর্ণতার মা বাবা তাকে মারধর বা বকাঝকা করেও বিয়ে দেয়নি, তাহলে? আর পূর্ণতার মা বাবা জোর করলেও তাদের সাথে রাগ করার কথা। কিন্তু অরিত্র গতকাল দেখল সে তার বাবা মায়ের প্রতি কোনো রাগ সম্বলিত আচরণ করেনি, তাহলে অরিত্রের সাথে কেন রাগ দেখাচ্ছে? তার দোষটা কি? আবারও একটা চাপা শ্বাস ফেলল অরিত্র। পরক্ষণে ভাবল সে হয়তো বেশি বেশি ভেবে ফেলেছে। হুট করে বিয়ে হওয়াতে মানসিক চাপে আছে হয়তো, তার উপর সামনে পরীক্ষা। আর যাই হোক, মেয়েটা পড়াশোনার ক্ষেত্রে বেশ মনোযোগী, এজন্যই হয়তো বেশি চাপ মনে করছে। আর তাছাড়া অরিত্রও হয়তো প্রেমময় সম্পর্ক শুরু করার ক্ষেত্রে খুব বেশি উদ্গ্রীব হয়ে উঠেছে। এত দ্রুত সবকিছু করা ঠিক হবে না। এভাবে জোরপূর্বক রাগ কমানোর কথা বললে বিরক্তিতে রাগটা বাড়তে থাকবে। তাই পূর্ণতাকে একটু সময় দিতে হবে। একজন প্রেমিক হওয়ার আগে একজন বন্ধু হতে হবে, তাহলেই ধীরে ধীরে সব ঠিক হবে। নিজের ভাবনায় একটা উপায় বের করতেই প্রশান্তির হাসি হাসল অরিত্র। কড়া রোদের তেজে চারপাশ উত্তপ্ত হয়ে উঠেছে, মাঠের ধুলাবালি উঠছে ক্রমাগত। পূর্ণতা, মিফতা আর দিনা বসে আছে ভার্সিটির ক্যাফেটেরিয়াতে। এক তপ্ত গুমট ভাব বিরাজ করছে। পূর্ণতা গম্ভীর মুখে বসে আছে। পূর্ণতার দুই বেস্ট ফ্রেন্ড মিফতা আর দিনা তার মুখোমুখি বসে আছে। মিফতা নীরবে পূর্ণতার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। দুজনের নীরবতায় চাঞ্চল্যতাপূর্ণ শ্যামকন্যা দিনা বিরক্ত হয়ে উঠল। বিরক্তিসূচক চয়ের মতো ধ্বনি উচ্চারণ করে বলল, কি রে ভাই, তোরা এরকম বোবার মতো বসে আছিস কেন? কেউ কি মুখে সুপার গ্লু চিপকাই দিছে? মুখ দিয়ে কথা বের হয় না তোদের? পূর্ণতা দিনার কথা কানে না নিয়ে স্প্রাইটের বোতলে চুমুক দিয়ে বাহিরে চোখ রাখল। মিফতাও তেমন পাত্তা দিল বলে মনে হলো না। সেও বার্গার চিবোতে চিবোতে পূর্ণতাকে পরখ করছে। এই মেয়েটা বেশ বুদ্ধিমতী, শান্তভাবে অনেক কিছু সামলে নেওয়ার মতো ক্ষমতা তার আছে। আর তার ডাগর ডাগর দুই চোখে যেন দুনিয়ার সকল সৌন্দর্য নিহিত। দিনা তার কথার কোনো উত্তর না পেয়ে বলল, কি রে ফকিন্নি, তোরা দুইটা কি পচা ইন্দুরের রক্ত খাচ্ছিস যে মুখ থেকে কথা বাইর হইতেছে না? দিনার এমন কথায় দুজনের মুখ থেকে স্প্রাইট ছিটকে বেরিয়ে এলো। দুজনেরই বমি হয়ে যাওয়ার মতো অবস্থা, বারবার মুখ চেপে ধরছে। দিনা কিছুটা ভরকে গেল তাদের এমন অবস্থা দেখে। দুজনের পিঠে হাত বুলিয়ে পানি এগিয়ে দিল। দুজনে পানি খেয়ে স্বাভাবিক হতেই দিনা পানসে মুখে বলল, তোরা ঠিক আছিস? মিফতা রাগান্বিত হয়ে বলল, তোর মুখে এসব জঘন্য কথা ছাড়া ভালো কথা আসে না? আমার তো এখনো বমি পাচ্ছে। পূর্ণতা বলল, আবার এখন তোকে পচা ইন্দুরের রক্ত খাওয়াতে ইচ্ছে করতেছে দিনা। দিনা কাচুমাচু করে বলল, সরি, তোরা বোবা হয়েছিলি তাই ওরকম বলেছিলাম। মিফতা দিনার কথায় পাত্তা না দিয়ে পূর্ণতাকে জিজ্ঞেস করলো, অবশেষে তাহলে বিয়েটা হয়েই গেল, কিন্তু এরকম মনমরা হয়ে আছিস কেন? এমনটা তো না যে তুই কাউকে ভালোবাসিস তাই এই বিয়ে মেনে নিতে পারছিস না।
তাহলে মুখের এমন ম্যাগের চেহারা কেন? কোনো ঝামেলা হয়েছে? হরিদ্র ভাইয়া কিছু বলেছে? পূর্ণতা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, না রে, ওরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে মা বাবা আমাকে অবিশ্বাস করছে। তারা ভাবছেন আমার সাথে কারোর রিলেশন ছিল, তাই আমি প্রথমে বিয়েটা করতে চাইছিলাম না। আর সেই ছেলেটা নাকি আকদের দিন বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সেই দিন থেকেই বাবা মা আমার সাথে কথা বলছেন না, অবিশ্বাস করছেন। একটা বাড়ির জন্য ব্যাপারটা সত্য নাকি মিথ্যা তা বিবেচনা করে দেখলেন না। আর তার উপর কোন ছেলে দাঁড়িয়েছিল আমি জানি না। কি বলিস এসব? আর কি কি হয়েছে খুলে বল। পূর্ণতা মিফতা আর দিনাকে সবকিছু খুলে বলল। কথাগুলো বলতে বলতে তার চোখে পানি চলে এলো। বাবা মায়ের ব্যবহার মেনে নিতে পারছে না পূর্ণতা। এখনো তারাও পূর্ণতাকে এড়িয়ে চলেন। আর নাজিবা হাসান প্রায় সব সময় তাকে কথা শোনায়। দিনা চিন্তিত মুখে বলল, আঙ্কেল আন্টি এমন কেন করছে একটু বোঝার চেষ্টা করলেই তো হয়। আচ্ছা, আমরা না হয় আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলবো। মিফতা তড়িৎ গতিতে বলল, আরে না না, এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমার মনে হয় পূর্ণতা, তুই আঙ্কেল আন্টির সাথে খোলাখুলিভাবে কথা বল। ব্যাপারটা নিয়ে আলোচনা না করলে সমাধান হবে না। তোর প্রতি বাজে সন্দেহ রয়েই যাবে। তাই করতে হবে, কিন্তু কিভাবে করব বল? বাবা মা তো আমাকে সহ্যই করতে পারছেন না। দিনা বিরক্তি মুখে বলল, আমি না বুঝতে পারছি না কে এই ছেলে। তখন পেছন থেকে কেউ একজন বলল, আমি। দিনা চকিতে পেছনে ফিরল। পূর্ণতার মিফতাও বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। অচেনা এক ছেলে কিছুটা মুখে একটা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা সুন্দর দেখতে। দিনা তার সামনে দাঁড়িয়ে বলল, কে আপনি? কেন এমনটা করছেন? আমার ফ্রেন্ডের জীবনটাকে নরক বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন। পূর্ণতারও রাগে চোয়াল শক্ত হয়ে গেল। এই ছেলেটা সেই ছেলে। জানতে পেরে রাগে হতবিহ্বল হয়ে পড়েছে। মিফতা ভ্রু কুঁচকে ছেলেটার দিকে তাকিয়ে আছে, অবস্থা বোঝার চেষ্টা করছে। তবে দিনার প্রশ্নে ছেলেটা আরেকটু বিব্রত দেখালো, খানিক বিস্মিতও হলো। সে মাথা চুলকে বলল, দিনা, তুমি কি বলছো? আমি আসলে কিছু বুঝতে পারছি না। আমি তো এতদিন ধরে তোমাকে চিঠি পাঠাতাম, তোমার ফ্রেন্ডদেরকে না। চিঠিগুলো কি তুমি পাওনি? চিঠি শব্দটা শ্রুতিপথে প্রবেশ করতেই এক অদ্ভুত শিহরণ বয়ে গেল দিনার মাঝে। প্রায় 2 মাস ধরে তার কাছে চিঠি আসছে। চিঠিগুলোতে প্রেরকের নাম থাকতো না, এক প্রকার উড়ো চিঠি বলা যায়। প্রথম প্রথম পাত্তা দিত না দিনা। ধীরে ধীরে চিঠিগুলো পড়া তার অভ্যাসে পরিণত হলো। চিঠিগুলো পেলে ভালো লাগতো। ক্রমান্বয়ে তা উত্তেজনায় রূপ নিতে থাকে। চিঠিগুলোর লেখায় এক ধরনের নেশা কাজ করত। দিনার আসক্তি হয়ে গিয়েছিল সেই নেশায়। দিনার মনে পড়ে 2 মাস আগের সেদিনের কথা। 14ই ফেব্রুয়ারি ছিল সেদিন। সেই সময় বইমেলা চলছিল। সেদিন দিনা, মিফতা আর তাদের আরেকজন বান্ধবী রুমি বইমেলায় গিয়েছিল। বেশ কিছু বই কিনে বাসায় ফিরছিল। বাসায় গিয়ে যখন বইগুলো বের করে দেখছিল, তখন সাদাত হোসাইনের ছদ্মবেশ বইটি খুলে দেখতে নিতেই একটা চিরকুট বেরিয়ে এলো। ছদ্মবেশ বইয়ে তো এখন লেখকের চিরকুট দেওয়ার কথা না, তাহলে এটা কিসের চিরকুট? কৌতূহলী চোখে চিরকুটটা হাতে নিল দিনা। অন্য কারো চিরকুট ভুলবশত তার কাছে চলে আসেনি তো? কিন্তু চিরকুট খুলতেই তার ভ্রম কেটে গেল। শুরুতেই গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয়সী দিনা। অর্থাৎ চিরকুটটা ভুল করে আসেনি, বরং দিনার উদ্দেশ্যে চিঠিটা লেখা হয়েছে। চিঠিটা ছিল এমন, প্রিয়সী দিনা, ভালোবাসা দিবসের রঙিন সূচনায় ভালোবাসার প্রহর গুণে একটি আবদার নিয়ে এসেছি। তুমি কি আমার এলোমেলো মনের ছোট্ট আবদারটা রাখবে? প্রথম দেখা থেকেই ভার্সিটির প্রাঙ্গণে তোমার প্রতিটি কার্যকলাপে আমি নিজেকে হারিয়ে ফেলি। অচেতন মনে বারবার তোমাকে খুঁজি। চোখের পলক এক হতেই তোমার ছবি ভেসে ওঠে রঙিন ক্যানভাসে। শ্যামাঙ্গিনী, তুমি এত সুন্দর কেন? তোমার নয়নজোড়ার তীব্র সম্মোহনী শক্তি যে আমাকে গ্রাস করে, তা কি তুমি জানো? শ্যামাঙ্গিনী শোনো, প্রতিটি বসন্তের সন্ধ্যায় আমার কাঁধে মাথা এলিয়ে মুগ্ধ নয়নে তোমার মুখটা দেখার সুযোগ করে দিবে। আমার এই ছোট্ট আবদারটা রাখবে? এটুকুই ছিল প্রথম চিঠিটা। কোনো নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না, শুধু একটা নিঃসংকোচ আবেদন। ভারী অবাক হয়েছিল দিনা। প্রথমে ভেবেছিল কেউ হয়তো মজা করছে। এর কয়েকদিন পরে আবারও চিঠি আসলো। সেই চিঠির সারমর্ম ছিল এমন, চিঠিদাতা অর্থাৎ প্রেরক দিনার ভার্সিটিরই একজন।
দিনার আশেপাশেই প্রায় সময় থাকে। তবে যতদিন অবধি দিনা তাকে খুঁজে বের করতে চাইবে ততদিন অবধি সে নিজের পরিচয় দিবে না। যখন সে বুঝতে পারবে দিনা তার পরিচয় জানতে চাইছে তখনই সে সামনে আসবে। এমন করে প্রায় সব সময়ই দিনা চিঠি পেত, কখনো বেঞ্চের উপর, কখনো খাতার ভাঁজে, কখনো বা সিনিয়র আপুদের হাত থেকে। মাঝে মাঝে বইও গিফট পেত। সেই বইয়ের ভেতরে থাকতো রঙিন কাগজে লেখা চিরকুট। দিনা সেই চিরকুটগুলো পড়ে লজ্জা পেত, পুলকিত হতো। সবগুলো চিঠি অ্যান্টিকের সুন্দর একটা বক্সে জমিয়ে রেখেছে সে। দু একদিন চিঠি না পেলে আগের চিঠিগুলো আবার পড়ত। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে দিনা সেই ব্যক্তিকে খুঁজছিল, কিন্তু এখন হুট করে তার দেখা পেয়ে যাবে ভাবেনি। সে বিস্ময়ের সপ্তম আকাশে বিরাজ করছে। এই মানুষটাকে সে চেনে। তার নাম ইরাফ রহমান। ইংরেজি বিভাগে ৪র্থ বর্ষে পড়ে। দিনা নবীনবরণ প্রোগ্রামে তাকে প্রথম দেখেছিল। এই মানুষটার প্রতি কেন যেন একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল মনের কোণে। সেই ব্যক্তি যে দিনাকে চিঠি দিত তা সে কোশ্চিন কালেও ভাবেনি। প্রথমে ব্যাপারটা বোধগম্য হলো না, পরক্ষণে ইরাফের কথা বুঝতেই শির দ্বারায় এক শীতল শিহরণ বয়ে গেল। সে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, চিঠিগুলো আপনি দিতেন? ইরাফ আলগোচে হেসে সম্মতি জানালো। আসলে দিনাদের আলোচনা পুরোপুরি শোনেনি, শুধু দিনার বলা। আমি না বুঝতে পারছি না কে এই ছেলে, কথাটি শুনেছিল। সে মনে করেছে চিঠিদাতার কথা বলছে দিনা, তাই সে মনের মাঝে সাহস জুগিয়ে নিজের পরিচয় দিয়ে দিল। মিফতা আর পূর্ণতা চিঠির ব্যাপারে জানতো। অন্য সময় হলে এতক্ষণ পূর্ণতা আর মিফতা দিনার সাথে দুষ্টুমি করা শুরু করত, কিন্তু একটু পরেই ক্লাস শুরু হয়ে যাবে দেখে তারা আর কথা বাড়ালো না। দিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে মিফতা তাড়া দিয়ে বলল, দিনুরে, দেরি হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে যাবে, চল তাড়াতাড়ি। দিনা যেন সম্ভিত ফিরে পেল। তাড়াহুড়ো করে ক্যাফেটেরিয়া থেকে বের হতে যাবে, তখন পেছন থেকে ইরাফ মিহি কণ্ঠে আবেগ জড়িয়ে বলল, আমার আবদারটা রাখবে না শ্যামাঙ্গিনী? দিনা পেছনে ফিরে তাকালো। ইরাফের সুমধুর কণ্ঠে বলা কথায় সামান্য লজ্জা পেল দিনা। লাজুক হেসে বলল, ভেবে দেখবো মিস্টার। দিনা আর দাঁড়ালো না, তাড়াতাড়ি প্রস্থান করলো। ইরাফ প্রসন্ন হাসল। সম্মতিসূচক উত্তরের আভাস পেয়ে সে পেয়ে গেছে। আজ দিনটা একটু বেশি সুন্দর মনে হচ্ছে। চারপাশে যেন প্রতিধ্বনিত হচ্ছে। বাতাসে বইছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। পূর্ণতা, দিনা আর মিফতা ক্লাস শেষে ভার্সিটি থেকে বেরিয়ে এলো। পূর্ণতার বাসা ভিন্ন পথে, তাই সে মিফতা আর দিনাকে বিদায় জানিয়ে রিকশার জন্য হাঁটতে শুরু করলো। এই মুহূর্তে তার মন বেশ ফুরফুরে। তার বন্ধু মহলের সাথে থাকলে মন ভালো হতে বাধ্য। ইরাফ আর দিনার বিষয়টা নিয়ে বেশ কিছুক্ষণ দুষ্টুমি করছিল মিফতা আর পূর্ণতা। ইরাফ যথেষ্ট ভালো ছেলে। দিনা আর ইরাফের যে পরস্পরের প্রতি ভালো লাগা কাজ করে, তাতে মিফতা আর পূর্ণতা মনে মনে বেশ খুশি হয়েছে। তাদের দুজনকে বেশ মানাবে। কথাটা ভাবতেই হালকা হাসল সে। আরো কয়েক কদম এগিয়ে যেতেই দেখলো কেউ একজন তার দিকেই এগিয়ে আসছে। আকাশি রঙের শার্ট আর কালো প্যান্ট, শার্টের হাতা কুনুই অবধি সুন্দর করে গোটানো, আর চাপ দাড়িতে ঘেরা মুখে স্নিগ্ধ হাসি। সুদর্শন এই পুরুষটিকে প্রথমে চিনতে পারল না পূর্ণতা। কিয়ৎক্ষণ পরে মনে পড়ল এই সেই ব্যক্তি যার সাথে পূর্ণতা সারা জীবন আবদ্ধ হয়ে আছে। কথাটি মনে পড়তেই গম্ভীর হয়ে উঠল পূর্ণতা। অরিত্রকে না দেখার ভান করে রিকশার জন্য দাঁড়ালো, কিন্তু এই পাশে কোনো রিকশা দেখতে না পেয়ে বিরক্ত হলো পূর্ণতা। এখন আবার এত বড় রাস্তা পার হতে হবে। ততক্ষণে অরিত্র তার কাছে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো পূর্ণতা? পূর্ণতা আর চোখে তাকালো, পরক্ষণে চোখ সরিয়ে নিল। অরিত্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রোদের আলোয় তা চিকচিক করছে। ক্লান্ত শরীরেও তাকে স্নিগ্ধ লাগছে। এই সময় এমন ক্লান্ত অবস্থায় অরিত্রকে দেখলে যে কোনো মেয়েরই ইচ্ছে করবে ওড়নার আঁচলটুকু দিয়ে দায়িত্ব সহকারে পরিশ্রান্ত মুখখানা মুছে দিতে, কিন্তু পূর্ণতা তা করল না। বরং খানিকটা রাগ হলো। লোকটাকে এমনিতেই দেখতে ইচ্ছে করে না, তবুও কেন যে দেখা করতে আসে। পূর্ণতা রাস্তার দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। অরিত্র মৃদু হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। তোমার দৃষ্টি দেখে মনে হচ্ছে তুমি আমার সাথে না, এই ব্যস্ত সড়কে চলমান গাড়িগুলোর সাথে কথা বলছো। যাই হোক, এভাবে দাঁড়িয়ে থাকলে রিক্সা পাবে না, উল্টো এই গরমে ঘেমে নে ক্লান্ত হয়ে উঠবে।
রিক্সার জন্য রাস্তা পার হতে হবে, চলো। পূর্ণতা কথা না বাড়িয়ে কয়েক পা এগিয়ে গেল। রাস্তায় গাড়ি ছুটে চলেছে ব্যস্ত গতিতে। একটু অসাবধান হলেই মুহূর্তের মধ্যেই বিপদ ঘটে যেতে পারে। অরিত্র দুপাশে মাথা ঘুরিয়ে রাস্তার গাড়ি দেখে নিল। রাস্তা পার হওয়ার সময় দায়িত্বশীলভাবে আলতো করে পূর্ণতার হাত ধরল। পূর্ণতা শিহরিত হলো, চমকে তাকালো অরিত্রের দিকে। না, মানুষটা দেখে শুনে রাস্তা পার হতে ব্যস্ত, অন্য কিছুর জন্য না, বরং পূর্ণতার সাবধানতার জন্য তার হাত ধরেছে। পূর্ণতাও সাবধানে রাস্তা পার হলো। রাস্তা পার হয়ে বিপরীত পাশে আসতেই অরিত্র পূর্ণতার হাত ছেড়ে দিল। পূর্ণতা তার হাতটা গুটিয়ে নিল। আরেক হাতে হাত থেকে হালকা সরে যাওয়া ওড়নাটা আরেকটু টেনে নিল। রিক্সার জন্য অপেক্ষা করতে করতে অরিত্র বলল, আমার সাথে দেখা হওয়াটা হয়তো তোমার ভালো লাগেনি, কিন্তু সত্য কথা বলতে তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে দেখা করাটা আমার উদ্দেশ্য ছিল না। অফিসের কাজে সামনের ব্যাংকটাতে আসতে হয়েছিল। রিক্সার জন্য হেঁটে আসতে দেখলাম তুমিও রিক্সার জন্য দাঁড়িয়ে আছো। রিক্সা নেওয়ার জন্য রাস্তা পার হতে হতো, আর এত বড় রাস্তা তুমি একা পার হওয়াটা সেফ না, তাই এগিয়ে আসলাম। পূর্ণতা মনে মনে বলল, আমি কি বাচ্চা নাকি যে রাস্তা পার হতে পারবো না? কিন্তু মুখে কিছু বলল না। একটু পরে একটা রিক্সা পাওয়া গেল। পূর্ণতা রিক্সায় উঠে অস্বস্তি নিয়ে একপাশে চেপে বসল। এই লোকটার সাথে একই রিক্সায় যাবে ভাবতেই অস্বস্তি হতে লাগলো। বিষয়টা অরিত্রের চোখ এড়ালো না। সে স্মিত হেসে বলল, তোমার পথসঙ্গী হতে আমার ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে করে, কিন্তু সেটা তোমাকে অস্বস্তিতে ফেলে নয়। আমার পথের সাথী হওয়ার ইচ্ছে পূরণের চেয়ে তোমার স্বস্তিটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তোমার স্বস্তির জন্য প্রয়োজনে আমি বন্ধু হয়ে থাকব, প্রেমিক পুরুষ হয়ে নয়। তুমি পারলে বন্ধু ভেবে হলেও আমার উপর রাগটা কমিয়ে নাও। শেষের কথাগুলো বলার সময় অরিত্রের হাস্যোজ্জ্বল মুখটা নিভু নিভু হয়ে এলো। অরিত্র দীর্ঘ শ্বাস ফেলে রিক্সার ভাড়া দিয়ে দিল। পূর্ণতা বারণ করলেও শুনল না। তারপর হালকা হেসে বলল, সাবধানে যাবে, বাসায় গিয়ে আমাকে কল করবে। সময় বহমান, সত্য মিথ্যা সুখ দুঃখের আশ্রয়ে এক এক মুহূর্ত এক এক রূপ ধারণ করে, প্রবাহিত হতে থাকে। আর সময়ের পরিবর্তনের সাথে প্রতিটি মানুষের জীবনের ধরন গঠনও পরিবর্তন হতে থাকে। পূর্ণতার জীবনেরও পরিবর্তন হয়েছে। বিয়ের প্রায় 1 মাস গড়ালো। প্রথম মা বাবার অবহেলা এড়িয়ে চলা খুব বেশি ব্যথিত করত তাকে। সে সবকিছু ঠিক স্বাভাবিক পরিস্থিতিতে আনার জন্য মরিয়া হয়ে উঠত। কিন্তু আর সেই সময় কই। সামনে একটা পরীক্ষা এগিয়েছে। ফাইনাল পরীক্ষার আগে একটা টেস্ট হবে। সবকিছুর পড়া পড়তে বাড়তি সময় ও শ্রম দিতে হচ্ছে। প্রতিদিন ভার্সিটিতে যাওয়া না হলেও খুব বেশি মিস দেয় না। না যাওয়ার কারণ হিসেবেও দেখা যায় বেশি রাত অবধি পড়ার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। ভার্সিটির পরে একটা কোচিং থাকে। ভার্সিটির একজন স্যার পড়ান। মাস 2 আগে ভর্তি হয়েছিল সেখানে। মিফতার দিনাও পড়ে সেখানে। সেই সুবাদে একসাথে যায়। পূর্ণতা তার বাবা মায়ের মধ্যেও বেশ খানিকটা পরিবর্তন করেছে। আগে থেকে কঠোরতা কমেছে বলে মনে হলো পূর্ণতার, কিন্তু ব্যাপারটা আসলে কতটা ঠিক তা সে জানে না। তবে এখন ক্লান্ত শরীরে এসে মাকে কিছু এনে দিতে বললে তিনি দ্বিরুক্তি করেন না। মেয়ের হাতে দেন, কোমল স্বরে 2-1 কথা বলেন। পরিস্থিতি কি স্বাভাবিক হওয়ার পথে? জানে না পূর্ণতা। সে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কিছুই করতে পারছে না। সারাদিনের ব্যস্ততার পরে পড়াশোনা করে ক্লান্ত হয়ে থাকে শরীর। রাতে আর এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করে না। চোখে ঘুম নেমে আসে। এই ব্যাপারটা যদি স্বাভাবিক হওয়ার পথে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবদানটা মিফতার আম্মুর। মিফতার আম্মু প্রাণখোলা স্বভাবের মানুষ। মিফতার সাথে বন্ধুসুলভ সম্পর্ক তার। মিফতার সবকিছু তার মায়ের সাথে শেয়ার করে, আর তিনি কোনো সময় মা হিসেবে সেই বিষয়ে সমাধান বলে দেন বা কোনো সময় বন্ধু হয়ে তার পাশে থাকে। মিফতার বাবা মা তাকে খুব ভালোবাসে। পূর্ণতার মা বাবাও পূর্ণতাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য হলো মিফতার প্রতি তার বাবা মায়ের অগাধ বিশ্বাস আছে, কিন্তু পূর্ণতার উপর তার বাবা মায়ের বিশ্বাসের খুঁটিটা খুব ঠুনকো। এমনটা নয় যে পূর্ণতা কোনো সময় তাদের অবাধ্য হয়েছে, কিছু করেছে, তবুও কেন জানি 19 থেকে 20 হলেই পূর্ণতার প্রতি তাদের অবিশ্বাসের মাপকাঠিটা গাঝাড়া দিয়ে দৃশ্যমান হয়ে ওঠে। এই ক্ষেত্রে তারা অনেক সময় সেই সন্দেহের সত্যতা যাচাই করার প্রয়োজন বোধও করে না। পূর্ণতার বিষয়টা মিফতা তার মায়ের সাথে শেয়ার করেছিল। মিফতার আম্মু বিচক্ষণ মানুষ,
তিনি পরিস্থিতি কিভাবে সামলাতে হয় সেই ব্যাপারে খুব ভালো জানেন। একদিন খোঁজখবর আর টুকটাক কথার উদ্দেশ্যে পূর্ণতার আম্মুকে কল করেন তিনি। পূর্ণতার আম্মু সরল মনের মানুষ, তিনি সহজেই সবাইকে সব কথা বলে ফেলেন। মিফতার আম্মু ব্যাপারটা জানেন, তাই তিনি পূর্ণতার বিয়ে সম্পর্কে খতিয়ে জিজ্ঞেস করার এক পর্যায়ে নাজিবা হাসান নিজেই সব কথা বললেন। একটা ছেলে নাকি পূর্ণতার বিয়ের দিন তাদের বাড়ির নিচে দাঁড়িয়েছিল। মইনুল হাসানকে দেখে সে নাকি খুব কান্নাকাটি করে বলেছিল সে পূর্ণতাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, পূর্ণতা যাতে অন্য কোথাও বিয়ে না দেয়। পূর্ণতার বাবা মায়ের ধারণা হয়েছিল সেই ছেলেটার সাথে পূর্ণতার সম্পর্ক ছিল, তা না হলে সে কিভাবে জানবে পূর্ণতার বিয়ের কথা, যেখানে পূর্ণতা রাগের বশে তার বান্ধবীদেরকেও জানায়নি যে সেই দিন তার আকদ, সেখানে ওই ছেলেটা কিভাবে জানলো? এছাড়াও পূর্ণতা প্রথমে বিয়ে করতে চাইছিল না, তাই তারা ধরেই নিয়েছিল যে ছেলেটা পূর্ণতার প্রেমিক। নাজিবা হাসানের কথা শুনে অবাক হয়েছিলেন মিফতার আম্মু। তিনি নাজিবা হাসানকে বোঝানোর জন্য বলেছিলেন, আপা কি বলছেন এসব? সামান্য এই ঘটনার জন্য আপনারা মেয়েটাকে এতটা অবিশ্বাস করলেন? ভাই পূর্ণতার গায়ে হাত তুলল, এটা মোটেও ঠিক হয়নি। দেখুন আপা, একজন মেয়েকে অনেক ছেলেই পছন্দ করতে পারে, আর পূর্ণতা তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, তাকে ছেলেরা পছন্দ করতেই পারে, বিয়ের প্রস্তাবও দিতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু তাই বলে মেয়েও যে তাকে পছন্দ করে সেটা কিভাবে নিশ্চিত হলেন? ছেলেটা বিয়ে থামাতে বলেছে বলেই আপনারা ধরে নিলেন যে ছেলেটার সাথে পূর্ণতার প্রেমের সম্পর্ক আছে? কোনো যাচাই বাছাই না করে এরকম ভাবাটা কি ঠিক হয়েছে? আপা, পূর্ণতা আপনার মেয়ে, আপনি তার মা, আর আমি হলাম অনেক দূরের মানুষ, বান্ধবীর মা। আপনার চেয়ে আমি কখনোই তাকে বেশি ভালোবাসতে পারবো না, এটা সত্য কথা। কিন্তু আমি তাকে এত বেশি ভালোবাসতে না পারলেও কখনো এতটা অবিশ্বাস করিনি। আপনাদের ভালোবাসায় বিশ্বাসের ঘাটতি আছে আপা। যে মেয়েকে এত বেশি ভালোবাসেন তাকে একটু বিশ্বাস করতে পারেন না? আপনারা সামান্য বিষয়ে সন্দেহ করবেন বলে মেয়েটা সবসময় ভয়ে তটস্থ থাকে। নিজেকে কতটা গুটিয়ে রাখে তা কি একটাবার খেয়াল করেছেন? এমন গুটিয়ে রাখার কারণ আপনাদের অবিশ্বাস। অবিশ্বাস করলেও কখনো কি মেয়েটাকে বোঝার চেষ্টা করেছে না আদৌ? আপা, একটা মেয়ের কাছে তার মা সবচেয়ে আপন হয়। মায়ের যেমন মেয়েকে শাসন করাটা দায়িত্ব, তেমনি বন্ধুসুলভ আচরণ করে তার সুখ দুঃখের সময়ে তার পাশে থাকাটা তার দায়িত্ব। আমাদের ক্ষেত্রেই দেখুন না, আমি আর আমার মেয়ে মিফতার মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা খুব ভালো। আমার মেয়েকে আমি যেমন শাসন করি তেমন বন্ধুর মতো তার পাশে থাকি, যার কারণে মিফতার সব কথা আমার সাথে শেয়ার করে। কোনো ছেলে কবে প্রপোজ করেছে, কিভাবে করেছে, সব কিছু সঙ্গে সঙ্গে জানায়। এমনকি তার প্রথম ভালো লাগা সম্পর্কেও প্রথম জানিয়েছিল আমাকেই। আমি তো কথাটা নেতিবাচকভাবে নিয়ে তাকে বকাঝকা বা মারধর করিনি, বরং বন্ধুর মতো আচরণ করে কলা কৌশলে বুঝিয়েছি এগুলো ক্ষণিকের আবেগ। আর আমার মেয়েও বুঝেছে। আমি আমার মেয়েকে বিশ্বাস করি, তাকে পড়তে পারি। আমি যদি তাকে বুঝতেই না পারি তাহলে কি মায়ের সংজ্ঞাটা পূর্ণ হবে কি করে? আপনার আর পূর্ণতার মাঝে এইটুকু দূরত্ব আছে, আর এই দূরত্ব আছে বলেই এত ভুল বোঝাবুঝি। আপনি কি আদৌ জানেন আপনার মেয়েকে কতজন ছেলে প্রেম নিবেদন করেছে? জানেন না, কিন্তু আমি অনেকটাই জানি। মিফতা আমাকে বলতো, এমনকি বেশ কয়েকটা ছেলেকে আমি নিজেও দেখেছি। অনেক সুদর্শন ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। পূর্ণতা চাইলেই প্রেমের সম্পর্কে জড়াতে পারত, কিন্তু পূর্ণতা সেটা করেনি। কেন জানেন? কারণ সে আপনাদেরকে ভালোবাসে। পূর্ণতা সব সময় বলতো, আমার বাবা মায়ের চেয়ে বেশি কেউ কখনো আমাকে ভালোবাসতে পারবে না। আর সেই দুজন মানুষের পছন্দ ব্যতীত যদি অন্য কাউকে আমি পছন্দ করি তাহলে তারা কষ্ট পাবেন। আমার বাবা যে সেই কষ্ট সহ্য করতে পারবেন না, একদমই না। এই দুজন মানুষকে কষ্ট দিয়ে আমি কিভাবে ভালো থাকবো? আমিও যে তাদেরকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি।
আমার বাবার মুখের হাসির জন্য আমি আমার জীবন কোরবানি করতেও রাজি, সেখানে এই বিষয়টা তো একেবারেই শুকনো। এবার বলুন আপা, আপনাদের ওরকম ধারণা করাটা কি ঠিক ছিল? পূর্ণতা তো মইনুল ভাইয়ের কলিজা, তাহলে তিনি কিভাবে পারলেন সবটা বিবেচনা না করে মেয়েটাকে কষ্ট দিতে? যাই হোক, আপনারা বাবা মা, আপনারা কখনো পূর্ণতার খারাপ চাইবেন না, কিন্তু এই বিষয়টা নিয়ে না বলে পারলাম না। পারলে আমার কথাগুলো বিবেচনা করে মেয়েটাকে আর কষ্ট দেবেন না। আমি যদি ভুল করে কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। সবশেষে বলবো, পূর্ণতার মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। মিফতার আম্মুর কথা কাজে দিয়েছিল। নাজিবা হাসান সবকিছু বিশ্লেষণ করে দেখলেন, হ্যাঁ আসলেই তো তারা মেয়েটাকে এত কষ্ট দিয়ে ফেলেছে। তাও সবকিছু বিচার বিশ্লেষণ না করে নাজিবা হাসানের মনে অনুতপ্ততা কাজ করা শুরু করলো। নিজের স্বভাব নরম করে কয়েকদিন মেয়েকে পর্যবেক্ষণ করলেন। আসলেই মেয়েটা তাদের সাথে কথা বলার জন্য কেমন অসহায় হয়ে চেয়ে থাকে। দিন শেষে ক্লান্ত পরিশ্রান্ত পূর্ণতার অসহায় মুখশ্রী দৃষ্টিগোচর হতেই হৃদয় হুহু করে কেঁদে ওঠে। আধারিয়া ধরনের নীলাভ আভার রাত্রি আকাশে এক ফালি চাঁদ উকি দিয়েছে। গ্রীষ্মের রাত হলেও আজ সন্ধ্যা থেকে মৃদুমন্দ শীতল হাওয়া বইছে। একটা ভেজা মাটির ঘ্রাণ নাকে এসে লাগছে যেন। এই বুঝি বৃষ্টি নামলো? সারাদিন তপ্ত রোদের গ্লানিতে হাঁপিয়ে উঠছে পূর্ণতা। কোচিংয়ের পড়াগুলো শেষ করে আর বসে থাকার শক্তি পেল না। বইয়ের উপরেই মাথাটা এলিয়ে দিল। ঘড়িতে রাত 9:35। চোখে ঘুম নেমে এসেছে যেন। ঠিক সেই মুহূর্তেই মাথায় একটা হাতের আলতো স্পর্শ অনুভব করলো। ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে হাতটা। স্পর্শটা চিনতে পারল পূর্ণতা। সারাদিন ক্লান্ত হয়ে চোখজোড়া ঘুমে জড়িয়ে আসার সময় তার বাবা এভাবেই তার মাথায় হাত বুলিয়ে দেয়। এখন কি তাহলে বাবা এসেছে? এতদিন পরে কি বাবা আবারও তাকে আদর করছে? তবে কি সবকিছু ঠিক হয়ে গেল? ঝট করে মাথা তুলল পূর্ণতা। হ্যাঁ, তার বাবা দাঁড়িয়ে আছেন। পূর্ণতা মাথা তুলতেই তিনি বললেন, ক্লান্ত লাগছে বাবা? পূর্ণতার চোখ জলে চিকচিক করছে। সে বলল, হ্যাঁ বাবা, আমি ভীষণ ক্লান্ত। মেয়ের মুখ দেখে হয়তো মইনুল হাসানের মন সিক্ত হয়ে উঠল। নিজেকে সামলানোর জন্য তিনি বেরিয়ে যেতে যেতে বললেন, শুয়ে থাকো, সারাদিন অনেক দখল গেছে, এখন আর পড়তে হবে না, রেস্ট নাও। পূর্ণতা বিছানায় গিয়ে বসল। ঘুম আসলে প্রায় সময়ই তার বাবা তার মাথায় বিলি কেটে দিতেন। সে বাবার পানে চেয়ে বলল, বাবা, আজ আমার মাথায় বিলি কেটে দেবে না? মইনুল হাসান পেছনে ফিরলেন না। বেরিয়ে যেতে যেতে বললেন, এখন বিলি কেটে দিলে তুমি ঘুমিয়ে পড়বে, তখন আর ডিনার করা হবে না, তাই একেবারে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর সময় বিলি কেটে দিব। মইনুল হাসান ড্রিম লাইট চালিয়ে দরজাটা ভিড়িয়ে চলে গেলেন। পূর্ণতার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই যে আনন্দ অশ্রু। পূর্ণতা স্নিগ্ধ হাসি হাসল। এমন সময় তার ফোন বেজে উঠল। অরিত্র ফোন করেছে। এই মুহূর্তে কোনো রাগ কাজ করছে না পূর্ণতার। সবকিছু ঠিক হওয়ার খুশিতে যেন সে সব রাগ ভুলে বসেছে। সে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন পূর্ণতা রানী? অরিত্রের কথায় হাসল পূর্ণতা। এই মুহূর্তে তার মাথায় নেই যে সে কার সাথে কথা বলছে। এক প্রকার ঘোরের মধ্যে আছে। সে হেসে জবাব দিল, পূর্ণতা রানী খুব ভালো আছে, আপনি কেমন আছেন? প্রিয়সীর হাসার ঝংকার আর প্রফুল্ল কথায় থমকালো অরিত্র। এতদিন অবধি পূর্ণতা তার সাথে ঠিকমতো কথা বলতে চাইতো না, আর আজ তার কিনে এত পরিবর্তন। বিস্ময় আর খুশিতে অদ্ভুত অনুভূতি হলো অরিত্রের। ঠোঁটে সেই ঘোর লাগা মুচকি হাসি লেপ্টে রবীন্দ্রনাথের লেখা থেকে আবৃত্ত করে বলল, আছে আমার হৃদয় আছে ভরে, এখন তুমি যা খুশি তাই করো। এমন যদি বিরাজ অন্তরে বাহির হতে সকলেই মোর হরো, সব পিপাসায় যেথায় অবসান সেথায় যদি পূর্ণ করো প্রাণ। তাহার পরে মরু পথের মাঝে উঠে রৌদ্র উঠুক খরতর। এই যে খেলা খেলছো কত ছলে, এই খেলা তো আমি ভালোবাসি। এই দিকেতে ভাষাও আঁখি চলে, আরেক দিকে জাগিয়ে তোলো হাসি। যখন ভাবি সব খোয়ালাম বুঝি, গভীর তাহারে খুঁজি। কোলের থেকে যখন ফেলো দূরে, বুকের মাঝে আবার তুলে ধরো। তারপর নিজেই বলল, প্রেয়সী সেই হাসিতেই যে আমার প্রাণটা যাই ভাসি, মিষ্টি মুখের হাসিটা যে বড্ড ভালোবাসি। অরিত্রের আবৃত্তিতে ঘোর ভাঙল পূর্ণতার।
এতক্ষণ পরে খেয়াল হলো সে অরিত্রের সাথে কথা বলছে। পরেক্ষণেই ভাবলো এটা তার ভ্রম নয় তো। একবার কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনে চোখ বুলালো। না, এই মুহূর্তে সে অরিত্রের সাথেই কথা বলছে, কোনো ভ্রম নয়। কিছুক্ষণ আগে নিজের বলা পূর্ণতা রানী খুব ভালো আছে, আপনি কেমন আছেন কথাটা মনে পড়তেই খানিকটা অস্বস্তিতে পড়ে গেল। ইস, পূর্ণতা খুশির জোয়ারে ভেসে কি সব বলে ফেলেছে। এখন অরিত্র নিশ্চয়ই ভাবছে পূর্ণতা তার সাথে কথা বলতে পেরে অনেক খুশি হয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা তো ভিন্ন। এই মুহূর্তে নিজের করা বোকামির জন্য নিজেরই কপাল চাপড়াতে ইচ্ছে করছে। অরিত্রের কথায় পূর্ণতার ভাবনার ছেদ পড়ল। অরিত্রের স্নিগ্ধ শীতল কণ্ঠে বলল, আজ পূর্ণতা রানীর মন ভীষণ ভালো মনে হচ্ছে, খুশি খুশি লাগছে খুব। তা এই খুশির কারণ কি আমায় বলা যাবে? পূর্ণতার অস্বস্তি আরেক ধাপ বাড়ল। সে কি বলবে বুঝতে পারছে না। এই প্রথমবারের মতো অরিত্রের সাথে কথা বলার সময় তার রাগ হচ্ছে না, কেমন যেন অস্বস্তি ঘিরে ধরছে। এটা কি অরিত্রের পূর্ণতা রানী ডাকার জন্য? পূর্ণতা জড়ানো স্বরে বলল, না তেমন কিছু না, কোচিংয়ের পড়া তাড়াতাড়ি শেষ করে ফেলতে পেরেছি তো তাই খুশি লাগছে। কোনো রকমে মিথ্যা বলল পূর্ণতা। অরিত্র তা বুঝতে পারল ঠিকই, কিন্তু আর ঘাটালো না, কারণ অরিত্র জানে পূর্ণতা এখনো তার সাথে পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। এখনো পূর্ণতা তার সাথে মন খুলে সব কথা শেয়ার করবে না। অরিত্রও এই বিষয়ে জোরাজুরি করতে চায় না। সে চায় পূর্ণতা যখন পুরোপুরি স্বাভাবিক হবে তখন নিজ থেকেই যেন অরিত্রের সাথে কথা শেয়ার করে। কারো ইচ্ছের বিরুদ্ধে তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলানো অরিত্রের স্বভাবের মধ্যে পড়ে না। পূর্ণতা তার অর্ধাঙ্গিনী হওয়া, তার উপর অরিত্রের অধিকার আছে ঠিকই, কিন্তু সে চায় পূর্ণতা যেমন তাকে দূরে রেখেছে তেমনি একটি সময় যেন নিজেই অরিত্রকে তার অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। অরিত্র কথা ঘুরিয়ে বলল, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো মোটামুটি ভালোই। পরীক্ষা কবে থেকে? আগামী মাস থেকে। ও আচ্ছা, তাহলে তো আরো বেশ কয়েকদিন সময় আছে হাতে। শুনেছি তুমি নাকি রাত দিন এক করে পড়ছো, হাতে তো সময় আছে, একটু রিল্যাক্স হও। তুমি মাশাআল্লাহ ভালো স্টুডেন্ট, একটু মনোযোগ দিয়ে পড়ে নিলেই ভালো করতে পারবে, কিন্তু বেশি চাপ নিতে গেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। নিজের একটু খেয়াল রাখবে প্লিজ। অরিত্রের কণ্ঠে অনুনয়। অবাক হলো পূর্ণতা, এই লোকটা তার খেয়াল রাখার জন্য তারই কাছে অনুনয় করছে। এই বিষয় নিয়ে তেমন না ঘাটালেও চাপা স্বরে বলল, এভাবে বলার কি আছে, আমি তো নিজের খেয়াল রাখছি। অরিত্র হালকা হেসে বলল, খেয়াল রাখাটা তো আমার দায়িত্ব। নিজের দায়িত্ব থেকে দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। এই দূরত্বের কারণে তোমাকে নতুন করে বলতে হচ্ছে, না হলে তোমাকে বলতে হতো না। আমার ব্যক্তিগত মানুষটার যত্ন আমি নিজেই করতাম। পূর্ণতা কিছু বলল না, চুপ করে রইল। অন্যদিকে রাগে উত্তাপে অরিত্রের কথা ঠিক মতো শুনতই না, আর চুপচাপ তার কথা শুনছে, মনোযোগ দিয়ে কথাটা শুনছে। আসলে এই মানুষটা সুন্দর করে কথা বলে, কণ্ঠটা শান্ত মনোমুগ্ধকর। নীরবতার রেশ ছিঁড়ল অরিত্রের দ্বিধান্বিত কণ্ঠের তোড়ে। সে বলল, পূর্ণতা, একটা কথা বলবো, রাগ করবে না তো? পূর্ণতা অবাক হলো। এই প্রথমবারের মতো লোকটাকে দ্বিধায় পড়তে দেখেছে। দেখছে বললে ভুল হবে, প্রথমবার শুনছে। সে নিচু স্বরে বলল, আমি অযথা রাগ করি না, আপনি বলুন। অরিত্র কৌতুকের স্বরে বলল, তাই নাকি ম্যাডাম? আপনি আরো রাগ করেন না? এই ব্যাপারটাও আমায় বিশ্বাস করতে হবে। আসলে মেয়েদের মন বোঝা খুবই কঠিন। একটু থেমে স্বাভাবিক স্বরে বলল, আমার মা আর তোমার মায়ের মধ্যে প্রায় সময় কথা হয়, সেটা নিশ্চয়ই অজানা নয়। জি আমি জানি। তারা দুজন আলাপ করে ঠিক করেছেন আমাদেরকে বাহিরে কোথাও ঘুরে আসতে বলবেন। তাদের মতে বিয়ের পর দেখা সাক্ষাৎ করতে হয়, টুকটাক ঘুরতে যেতে হয়, কিন্তু সেই হিসেবে আমাদের দেখা সাক্ষাৎই হয়নি। ঘুরতে যাওয়া দূরের ব্যাপার। গতকাল মা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি স্পষ্ট কিছু জানাইনি, তোমার মতামত নিব বলে, কিন্তু আজ জোর আদেশ দিয়েছেন আগামীকাল শুক্রবারে যেন তোমাকে নিয়ে বের হই। ব্যাপারটা এতটুকু হলে তাও সামলানো যেত, কিন্তু তা হয়নি। তোমার আম্মু ফোন করে বলেছেন যাতে তোমাকে নিয়ে ঘুরতে যাই। এত কিছুর পরে যদি মানা করে দেই তাহলে বিষয়টা খারাপ দেখাবে, ওনারা দুজনই কষ্ট পাবেন। তবু আমি তোমার মতামত জানতে চাইছি। তুমি যেতে না চাইলে আমি ভেবে দেখব কিভাবে ওনাদের ম্যানেজ করা যায়। এখন তোমার মতামতটা জানতে চাই। পূর্ণতা স্তব্ধ হয়ে রইল। মা ভেতরে ভেতরে এত কিছু ভাবছেন সে তা একেবারেই আঁচ করতে পারেনি। কি বলবে বুঝতে পারল না সে।
সিদ্ধান্তহীনতায় ভুগছে। কিছুক্ষণ ভেবে বলল, আমার একটু সময় লাগবে, একটু ভেবে তারপরে জানাই। সমস্যা নেই, তুমি সময় নাও, তবে আজ রাত 12টার মধ্যে জানিয়ে দিও প্লিজ। আমার আবার পরিকল্পনা করতে হবে মাকে কি বলবো। আচ্ছা ঠিক আছে। এবার তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে অরিত্র চোখ বন্ধ করে প্রশান্তির হাসি হাসল। এই প্রথমবার তার হৃদয়াক্ষী তার সাথে এত শান্তভাবে কথা বলছে, তাও এত সময় ধরে। ভাবতেই শান্তি লাগছে। পরক্ষণেই অজুহাত কি দিবে তা নিয়ে ভাবতে শুরু করলো। সে জানে পূর্ণতা তার সাথে ঘুরতে যাবে না, এই কথা ভাবাটাও যেন তার জন্য বিলাসিতা। পূর্ণতা খাবার নাড়াচাড়া করছে, খেতে পারছে না ঠিক মতো। আজ অনেকদিন পরে পরিবারের সাথে একসাথে খেতে বসেছে পূর্ণতা। এত দিন যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল তাদের মধ্যে। আজ সেই দেয়াল ভেঙে আবারও সেই আনন্দরশ্মি উপভোগ করছে পূর্ণতা। মা কিছুক্ষণ পরপর তার প্লেটে এটা সেটা তুলে দিচ্ছেন। পূর্ণতা মন ভরে সেই দৃশ্য দেখছে। খাবার শেষে রান্নাঘরের টুকটাক কাজে মাকে সাহায্য করতে যায় পূর্ণতা। নাজিবা হাসান বললেন, তোমার কাজ করতে হবে না, সারাদিন অনেক ধকল গেছে, এখন ঘুমিয়ে পড়ো। অল্প কিছু কাজ আছে, এগুলো আমি করে ফেলতে পারবো। পূর্ণতা কথা বাড়ালো না। আসলেই সে ক্লান্ত, এখন শুলেই ঘুম নেমে আসবে চোখে। পূর্ণতা রুমের দিকে পা বাড়াতেই নাজিবা হাসান বললেন, পূর্ণতা শোনো আম্মু। জি মা, বলো। কাল অরিত্র আসবে, তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হবে। ছেলেটা কাজের চাপে দেখা করতে পারে না, কাল সময় করে নিয়েছে তোমাকে নিয়ে বেরোবে বলে। কাল শুক্রবার হলেও সকালে একটু তাড়াতাড়ি ওঠো, আর কাল নীল রঙের জামদানি শাড়িটা পরো, কেমন? আমি শাড়ি পরিয়ে সাজিয়ে দেব তোমাকে। পূর্ণতা কিছু বলল না, মাথা নাড়িয়ে নিজের রুমে চলে গেল। মায়ের আগ্রহ অনেক বেশি। কথাগুলো বলার সময় তার মুখে চঞ্চলতা উপচে পড়ছিল। কাল ঘুরতে বের হলে বাবা মা দুজনই ভীষণ খুশি হবে, এসব ভাবছিল। খানিক বাদে আবার মনে হলো, সে যদি অরিত্রকে নিষেধ করে দেয় তাহলে অরিত্র তা সরাসরি কাউকে জানাবে না, নিজের গড়া মিথ্যা অজুহাত দেখাবে। কিন্তু এতে পূর্ণতার মায়ের মনে তার ব্যাপারে একটু খারাপ প্রভাব পড়তে পারে। অরিত্রকে বলার পরেও সে পূর্ণতাকে নিয়ে ঘুরতে বের না হলে কিছুটা অবাধ্যতার ঘ্রাণ পাবেন হয়তো। কিন্তু আজ কেন জানি পূর্ণতা সেটা ভালো লাগছে না। মানুষটা তো আসলে তেমন না, তাহলে তার ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববে? অরিত্রকে নিয়ে কারো মনে খারাপ চিন্তা আসবে তা পূর্ণতার মোটেও ভালো লাগলো না। সে ফোন নিয়ে অরিত্রকে মেসেজ পাঠালো, আমি যাব ঘুরতে, আমাকে নিতে আসবেন। বৃহস্পতির চন্দ্ররাজ সূক্ষ্ম রেখায় কৃষ্ণবর্ণ আকাশে আলোর পরশ বুলাচ্ছে। রাত্রির গভীরতা বাড়ার সাথে সাথে আলোর প্রখরতা কমছে যেন, তবে বাতাসে একটা স্নিগ্ধ ঘ্রাণ ভেসে আসছে। এই বুঝি বর্ষার আগমনী বার্তা। অরিত্র সব ব্যস্ততা আর কাজ শেষে বারান্দার মেঝেতে বসে আছে, গায়ে পাতলা টি শার্ট জড়ানো। শান্ত সেই দৃষ্টি গ্রিলের ফাঁক গলে আকাশে নিবদ্ধ। এই মুহূর্তে তার চোখে চশমা নেই, হাতে গিটার নিয়ে মাঝে মধ্যে টুংটাং সুর তুলছে আনমনেই। পাশে রাখা ফোনটা মেসেজের টোনে বেজে উঠতেই অরিত্রের ঘোর ভাঙল। ফোন হাতে নিয়ে পূর্ণতার মেসেজটা ভেসে উঠতেই বিস্মিত হলো অরিত্র। কিয়ৎক্ষণ পরে নিজের বিস্ময় ভাবটা কাটিয়ে উঠতেই প্রশান্তির হাসি হাসল। গতকালের আবহাওয়ার রেশ ধরে আজকেও শীতল আবহাওয়া বিরাজ করছে। সূর্যের তাপ আজ নরম, হাসনাহেনা ফুলের সুবাস ভাসছে চারপাশে। পূর্ণতা চুপচাপ দাঁড়িয়ে তার মায়ের কার্যকলাপ দেখছে। নাজিবা হাসান খুব যত্ন সহকারে মেয়েকে শাড়ি পরাতে ব্যস্ত। নীল রঙের ইন্ডিয়ান মুসলিম জামদানি শাড়িটা পূর্ণতার ধবধবে শরীরে বেশ ভালোই লাগছে। নাজিবা হাসান মনোযোগ দিয়ে কুচিগুলো গোছাচ্ছেন। আজ হুট করেই যেন তিনি চঞ্চল কিশোরী হয়ে উঠলেন। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়গুলি খেয়াল করে মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। আর নিজের কাজ সুন্দরভাবে হচ্ছে দেখলেই চঞ্চল হাসি ফুটে উঠছে তার মুখে। মায়ের এমন কর্মকাণ্ডে অনেক হাসল পূর্ণতা। মা বাবার মুখের হাসিটাই তো দেখতে চায় সে। নাজিবা হাসান পূর্ণতাকে শাড়ি পরিয়ে দিলেন সুন্দর করে। একবার মেয়েকে দেখে নিয়ে মুগ্ধ হয়ে হাসলেন। তারপর সূরা পড়ে পূর্ণতার গায়ে ফু দিলেন যেন কুনজর না পড়ে। তারপর বললেন, বাকিটা তুমি করো, সেজে নাও, আমার কাজ আছে। অরিত্র আসবে আর আমি এত কাজ ফেলে এখানে পড়ে থাকলে হবে? আজও তো গরম নেই, আবহাওয়া স্বাভাবিক আছে।
আর তাছাড়া শাড়ির সাথে একটু না সাজলে ভালো লাগে না। তোমার যখন অসুস্থ হবে তাহলে অল্প করে সুবিধা মতন সাজো। নাজিবা হাসান চলে গেলেন। পূর্ণতা মুখে পাউডার দিয়ে চোখে কাজল রেখা টানলো, তারপর ঠোঁটে ম্যাজিক লিপস্টিক দিল, যার কারণে ঠোঁট জোড়া পুরোপুরি রঙিন না হলেও হালকা গোলাপি আভা ধারণ করলো। মেকআপ শেষে কোমর ছড়িয়ে পড়া চুলে চিরুনি চালালো কয়েকবার। মা বলেছেন চুল খোলা রাখতে। সবশেষে নিজেকে একবার আয়নায় দেখে নিল পূর্ণতা। সুন্দর দেখাচ্ছে তাকে। হয়তো মায়ের পরিয়ে দেওয়া শাড়িটার কারণেই সৌন্দর্য ক্রমিক হারে বাড়ছে, এমনটাই ধারণা হলো পূর্ণতার। রেডি হয়ে চুপচাপ বসে রইল বিছানায়। ঘড়িতে 10টা বাজার 4 মিনিট বাকি। অরিত্র বলেছে 10টায় আসবে। আজ প্রথমবারের মতো অরিত্রের সাথে ঘুরতে বের হবে, ভাবতেই কেমন যেন লাগছে। আগে কখনো ঠিকমতো কথা অবধি বলেনি, আর আজ সারাদিন তার সাথে কাটাবে। অস্বস্তি, ভয় আর সংকোচ একসাথে মিলিত হচ্ছে। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। পূর্ণতা দেয়াল ঘড়ির দিকে তাকালো, 10টা বাজছে। এত পারফেক্ট টাইমিং! অরিত্র কি তবে এসে গেছে? অস্বস্তিতে ঢোক গিলল পূর্ণতা। অল্প কিছুক্ষণ পরে মৌনতা এসে লাফাতে লাফাতে বলল, ও আপুরে, আমার জিজু এসে গেছে, ইয়াহু! পূর্ণতা আর চোখে তাকিয়ে বলল, তো কি হয়েছে তাতে? মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছিস। আরে তুই কি করে বুঝবি আমার আনন্দ? আমার জিজু না, বরং আমার বড় ভাইটা এসেছে। আমি খুশি হব না? ভাইয়ার সাথে তো আমার কথা হয়। আমি সেই কবে থেকে অপেক্ষা করছিলাম আমার ভাইটা আসবে। অবশেষে আমার ইচ্ছা পূরণ হলো। জানিস আপু, অরিত্র ভাইয়া আমার বড় ভাইয়ের অভাবটা ঘুচিয়ে দিয়েছে। অবশ্য এতে তোর অবদানও আছে, কিন্তু তোকে কোনো প্রকার ধন্যবাদ জানাতে আমি রাজি নই। যাই হোক, কিছুক্ষণের মধ্যে বাইরে চলে আসিস, মা ডেকেছে, ভাইয়াকে নাস্তা দিবে। আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। মৌনতার এমন উত্তেজনা আর দরদ দেখে পূর্ণতার চোখ ছোট ছোট করে তাকালো। খানিকটা ঈর্ষান্বিত হলো মনে হয়। কই, মৌনতা তো নিজের বোনের জন্য এমনটা মমতা দেখায়নি। তবে অরিত্র যে মৌনতাকে স্নেহ করে তা বেশ ভালো করেই বুঝতে পারল। একটা মেয়ে সবসময় চায় তার স্বামী যেন তার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো সম্মান আর শ্রদ্ধা করে, ভাই বোনদের নিজের ভাই বোনের মতো স্নেহ করে, ভালোবাসে। পূর্ণতার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অরিত্র তার বোনকে খুব স্নেহ করে, ব্যাপারটা জেনে খুব ভালো লাগলো। আর পূর্ণতার বাবা মাকে সম্মান আর শ্রদ্ধা করার কথা তো বলাই বাহুল্য। পূর্ণতার ভাবনার সুতো ছিল কারো কাশির আওয়াজে। পূর্ণতা পেছনে ফিরে দেখলো অরিত্র রুমের সামনে দাঁড়িয়ে আছে। পূর্ণতার দৃষ্টি আকর্ষণের জন্য একটু কাশি দিয়েছিল। পূর্ণতা তার দিকে ফিরতেই অরিত্র বলল, আসবো? আসসালামু আলাইকুম। জি আসুন। ওয়ালাইকুম আসসালাম বলে অরিত্র পূর্ণতার রুমে প্রবেশ করলো। পূর্ণতা অস্বস্তিতে জড়সড় হয়ে আছে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। অরিত্র পূর্ণতাকে দেখে মাশাআল্লাহ বলল। এতে পূর্ণতা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। অরিত্র বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। অস্বস্তি নিয়ে চাপা স্বরে বলল পূর্ণতা। অরিত্র লক্ষ্য করলো আজ পূর্ণতার মধ্যে আগে সেই রাগটা নেই, যা আছে তা হলো সংকোচ আর অস্বস্তি। অরিত্র হেসে বলল, কেউ কারো থেকে কেমন আছে জিজ্ঞেস করলে সৌজন্যমূলকভাবে তার কথা জিজ্ঞেস করতে হয়। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? অরিত্রের কথায় পূর্ণতা লজ্জায় পড়ে গেল। আসলেই তো, অস্বস্তিতে পড়ে কেমন বোকামি করে ফেললো সে। জড়তা নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? মৃদু শব্দে হাসলো অরিত্র। গতকাল অন্যমনস্ক হয়ে পূর্ণতা প্রথম তাকে কেমন আছেন জিজ্ঞেস করেছিল, এছাড়া আগে কখনো জিজ্ঞেস করেনি। এই নিয়ে অরিত্র কৌতুক করেনি। সে জানতো কিছু বললে হয়তো পূর্ণতা রেগে যাবে, তাই আর কিছু বলেনি। অরিত্র বলল, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মা তোমাকে বাহিরে যেতে বলেছেন, তাই ডাকতে এলাম। অরিত্র বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। পূর্ণতার মাকে সে মা বলে ডাকছে। অবাক হলো পূর্ণতা। অরিত্র হাঁটা থামিয়ে পেছন ফিরে বলল, তোমার কোনো কিছুতে অসুবিধা বা অস্বস্তি হলে আমায় বলবে। তোমার একটু ভালো থাকার উপায় যে করে হোক আমি বের করব। ব্যস্ত নগরীর রাস্তায় আজ গাড়ি তুলনামূলক হারে কম। শুক্রবার সকাল হওয়ার কারণেই হয়তো এমন। সময় বাড়তে বাড়তে রাস্তাঘাট আবারও জনমানবে পরিপূর্ণ হয়ে উঠবে। অরিত্র আর পূর্ণতা দাঁড়িয়ে আছে।
অরিত্র কিছুটা সামনে দাঁড়িয়ে কপাল কুঁচকে সিএনজি খুঁজছে। তার পরনে শুভ্র রঙের পাঞ্জাবি। পেছন থেকে চোরা চোখে এইটুকু লক্ষ্য করল পূর্ণতা। এখন অবধি এই মানুষটাকে ভালো করে দেখা হয়নি তার। খানিকটা দূরে একটা মেলা বসেছে, আপাতত সেখানে যাবে তারা। সেখানে ঘোরাঘুরি করে অরিত্রের এক বন্ধু আসাদের বাসায় যাবে। আসাদের বাড়িটা খানিকটা গ্রাম সাইডে, নদীর ধারের বেশ সুন্দর ছোট্ট একটা বাড়ি। এখানের মেলাটা ছোটখাটো হলেও খুব সুন্দর। প্রতি বছর এই সময়ে মেলাটা বসে। আসার সময় অরিত্র অবন্তী ও মৌনতাকে নিয়ে আসতে চেয়েছিল, কারণ এরা দুজন থাকলে পূর্ণতা কিছুটা স্বাভাবিক হবে। কিন্তু তাদের মায়েরা কড়া কণ্ঠে নিষেধ করে দিলেন। তারা চান অরিত্র আর পূর্ণতা একটু একান্তে সময় কাটাক। অরিত্র সিএনজি ভাড়া করার জন্য একটা সিএনজি থামালে পূর্ণতা একটু এগিয়ে এসে চাপা স্বরে বলল, মেলা তো এখান থেকে কাছে, সিএনজি নেওয়ার দরকার কি? রিক্সা দিয়েই তো যাওয়া যাবে। অরিত্র এক পলক তার দিকে তাকিয়ে ঠোঁট চেপে বলল, যাওয়া তো যাবে ঠিকই, কিন্তু সেই যাত্রা যে আপনার জন্য মঙ্গলকর হবে না ম্যাডাম। একই রিকশায় আমি আপনার পাশে বসলে অস্বস্তি আর সংকোচে এক পাশে চাপতে চাপতে কোন সময় রিকশা থেকে পড়ে যান তার কোনো ঠিক ঠিকানা নেই। এর দায়ভার আমি নিতে পারবো না, তাই সিএনজি করে যাওয়াটাই শ্রেয়। আবারও লজ্জায় পড়ে গেল পূর্ণতা। লোকটা কি জানে না এভাবে বলতে হয় না? মনে মনে চাপা রাগ বসার চেষ্টা করলো পূর্ণতা, কিন্তু পারল না। চুপচাপ সিএনজিতে উঠে বসলো। অরিত্র সিএনজিতে উঠে বসতেই সিএনজি চলা শুরু করলো। তাদের দুজনের মধ্যে এক হাত দূরত্ব। বাতাসে পূর্ণতার চুলগুলো উড়ছে। সে গম্ভীর মুখে বাহিরে তাকিয়ে আছে। অরিত্র দৃশ্যটা উপভোগ করলো। আজ তার হৃদয়াক্ষীকে হৃদয়ের গভীর নয়ন দিয়ে দেখতে আরো স্নিগ্ধ লাগছে। নাকের ছোট্ট ডায়মন্ডের নাকফুলটা যেন সৌন্দর্যকে কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। অরিত্র বলল, আমাদের বিয়ে হয়েছে, একটা সুন্দর সম্পর্ক হয়েছে ঠিক, কিন্তু আমরা কি আদৌ সেই সম্পর্কের আওতায় এসেছি? আমরা তো এখনো একে অপরকে ঠিক মতো জানলামই না। তুমিই দেখো, আমার পুরো নামটাও হয়তো জানো না, আর আমি তোমাকে জানলেও পুরোপুরি জানি না। পূর্ণতা এবার গম্ভীরতা ঠেলে চিন্তা করল। আসলেই সে অরিত্রের পুরো নামটা জানে না, কখনো জানার প্রয়োজন বোধও করেনি। তবে এখন কৌতূহলী হয়ে উঠেছে। অরিত্র আবারও বলল, বৈবাহিক বন্ধনের কারণে না হলেও অন্তত বন্ধুত্বের কারণে সম্পর্কটা এগিয়ে যাক, একটা নতুন মায়ার পরাকাষ্ঠা গঠিত হোক। চলো না, দুজন বন্ধুত্বের মাধ্যমে পরিচিত হই আবারও। আমি অরিত্র আহসান আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, আপনি আমায় বন্ধু হিসেবে গ্রহণ করে কৃতার্থ করুন, হে সুন্দরী তনয়া। অরিত্র হাত বাড়িয়ে দিল। পূর্ণতা অরিত্রের হাতের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তার মুখে লাজুক হাসি। এই হাসিটা অরিত্রের চোখ এড়ালো না। সম্পর্কটা হয়তো স্বাভাবিক হচ্ছে। পূর্ণতা হাতটা না ধরলেও তার অপ্রকাশিত সম্মতিতে প্রশান্তের হাসি হাসল অরিত্র। আর পূর্ণতা ভাবছে, বন্ধুত্ব তার ছদ্মবেশ ধরে হলেও আপনার প্রতিটি কথা যে প্রেমের পরাকাষ্ঠা গঠন করতে ব্যস্ত, তাকে আপনি জানেন জনাব? বলা হলো না কথাটা। পূর্ণতা বাহিরে তাকালো আবারও। মনে মনে অরিত্রের দিকে বন্ধুত্বের হাতটা ঠিকই বাড়িয়ে দিয়েছে সে। অরিত্র কি সেটা খেয়াল করেছে? মেলার কাছে আসতেই অরিত্র ভাড়া চুকিয়ে নেমে পড়ল। পূর্ণতাও সাবধানে নামলো। অরিত্র পূর্ণতার দিকে ফিরতেই গভীর নেত্রযুগলের মিলন হলো। কালো ফ্রেমের চশমার আড়ালে থাকা অরিত্রের গভীর চোখগুলোতে যেন সম্মোহন মেশানো। পূর্ণতা তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। ওই চোখে তাকিয়ে থাকায় সাহস তার নেই। অরিত্র বলল, এবার তাহলে যাওয়া যাক। পূর্ণতা সম্মতিসূচক মাথা নাড়ল। অরিত্র পূর্ণতাকে এগিয়ে নিয়ে চলল। টিকিট কিনে মেলায় ঢুকল। অন্যদিকে সকালবেলায় মেলায় মানুষ থাকে না বললেই চলে। তবে আজ শুক্রবার হওয়ায় মোটামুটি মানুষ এসেছে। দোকানের 3টা শাড়ি দেখা যাচ্ছে। অনেকগুলো স্টল বসেছে। বিশেষ করে মেয়েদের চুড়ি, কানের দুল ও বিভিন্ন সাজ সরঞ্জামের স্টাইল বেশি। ঘুরে ঘুরে দেখতে লাগলো অরিত্র আর পূর্ণতা। সামনে একটা আচারের স্টল দেখা যাচ্ছে। হরেক রকম আচার বিক্রি করছে। অরিত্র জানে আচারের প্রতি বেশিরভাগ মেয়েদের অদ্ভুত লোভ কাজ করে। পূর্ণতাও নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না। পূর্ণতার দিকে তাকালো অরিত্র। তারও দৃষ্টি আচারের স্টলটার দিকে। আচারের ব্যাপারে জিজ্ঞেস করলো। পূর্ণতা জড়তার জন্য তাকে কিছু বলবে না, সেটা খুব ভালো করেই জানে। তাই কিছু না বলেই অরিত্র স্টলের দিকে এগিয়ে গিয়ে বলল, পূর্ণতা, কোন আচারগুলো ভালো? আমি তো আচার খাই না,
তবে আজ ভাবছি একটু খেয়ে দেখি। তোমরা মেয়েরা তো খুব আচার প্রেমী হও, তাই তোমার কাছে জিজ্ঞেস করলাম। পূর্ণতা চঞ্চল স্বরে বলল, তেঁতুল চাটনিটা বেশ ভালো, টক স্বাদের হয়, ভালোই লাগে খেতে। চালতা আর জলপাইয়ের আচারও মজা। আর রইলো আমের আচার, আচারের মধ্যে এটা বেস্ট। অরিত্র, পূর্ণতা, মৌনতা আর অবন্তীর জন্য আচার কিনল। এত এত আচার দেখে পূর্ণতার চোখে খুশির ঝিলিক দেখা দিল। এখনই খেতে ইচ্ছে করছে তার, তবে লজ্জায় কিছু বলল না অরিত্রকে। অরিত্র ঘড়িতে চোখ বুলিয়ে নিল। 11:15। দুপুরে আসাদের বাসায় দাওয়াত হওয়ায় লাঞ্চ ওখানেই করবে। জুমার নামাজ পড়ে তারপর টুকটাক কথাবার্তা বলে খেতে বসতে সময় লাগবে। সব মিলিয়ে লাঞ্চ করতে দেরি হবে। আর পূর্ণতা নাস্তা করেছে সেই সকালে। এতক্ষণ না খালি পেটে কিভাবে থাকবে মেয়েটা? আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলো তারা। অরিত্র পূর্ণতাকে বেশ কয়েকবার বলল কিছু পছন্দ হলে বলতে, কিন্তু পূর্ণতা কিছুই বলল না। একজোড়া অ্যান্টিকের কানের দুল খুব সুন্দর লাগলো অরিত্রের। সে পূর্ণতার জন্য কানের দুল জোড়া আর কয়েক ডজন চুড়ি কিনল। নীল চুড়িগুলো পরিয়ে দিতে ইচ্ছে করছিল, কিন্তু পূর্ণতার কথা ভেবে নিজের ইচ্ছাটাকে ধামাচাপা দিল। একটা স্টল ছিল দেশীয় শাড়ির। অরিত্র বলল, আম্মুদের জন্য কোন শাড়িগুলো ভালো হবে দেখো তো। পূর্ণতা দুটো বেগুনি রঙের শাড়ি বেছে নিল। দুটো প্রায় একই ধরনের। শাড়ি দুটো বেশ সুন্দর। অরিত্রেরও পছন্দ হলো। শাড়িগুলো নেওয়ার পর অরিত্র একটা বাসন্তী রঙের শাড়ি নিল। পূর্ণতা বলল, শাড়ি দুটো তো নেওয়া হয়েছে, অবন্তী তো শাড়ি পরে না, তাহলে এটা কার জন্য? তোমার জন্য। কেন, সুন্দর লাগছে না এই শাড়িটা? পূর্ণতা পুলকিত হেসে চাপা স্বরে বলল, আপনার পছন্দ করা জিনিসগুলো সুন্দর। অরিত্র মৃদু হেসে বলল, আমার পছন্দের তালিকায় কিন্তু আপনিও লিপিবদ্ধ আছেন ম্যাডাম। পূর্ণতা লজ্জা পেল। লোকটা কি ইনিয়ে বিনিয়ে তাকে সুন্দর বলল, নাকি সে যে পূর্ণতাকে পছন্দ করে সেটা জানালো? ঠিক বুঝতে পারল না পূর্ণতা। এই মানুষটা যে কেন প্রতিবার কথার বেড়াজালে তাকে ফাঁসিয়ে ফেলে। মেলায় ঘোরায় বেশ অনেকটা সময়ই তাদের মধ্যে টুকটাক গল্প চলল বললে ভুল হবে। মূলত অরিত্রই তার ছোটবেলার কিছু ঘটনা বলেছে, আর পূর্ণতা চুপচাপ শুনল তার কথা। বাসার বাকিদের জন্য টুকটাক জিনিস নিয়ে মেলা থেকে বেরিয়ে এলো প্রেমী যুগল। অরিত্র সময় দেখে নিল 11:15 বাজে। পূর্ণতাকে নিয়ে রাস্তার ওপারের রেস্টুরেন্টে গিয়ে বসলো। পূর্ণতাকে কিছু খাওয়াতে হবে। অরিত্র তো সকালে নাস্তা করার পর পূর্ণতাদের বাসায়ও খেতে হয়েছে, যার কারণে তার খাওয়ার মতো অবস্থান নেই। পেট ভরপুর, কিন্তু পূর্ণতার জন্য তাকেও অল্প করে খেতে হবে, না হলে মেয়েটা খেতে সংকোচ বোধ করবে। রেস্টুরেন্টটা বেশ উন্নত মানের, কিন্তু অবেলা হওয়ার কারণে মানুষ নেই তেমন। কয়েকজন মেয়ে বসে গল্পগুজব করছে আর কফি খাচ্ছে। তাদের দেখে কলেজ পড়ুয়া মনে হচ্ছে। অরিত্র আর পূর্ণতা রেস্টুরেন্টে ঢুকতেই সবাই যেন কৌতূহলী চোখে তাকালো তাদের দিকে। পূর্ণতাকে খানিকটা বিচলিত দেখালো হয়তো। সে অরিত্রীকে বলল, চলুন কর্নারে বসি। অরিত্র দ্বিরুক্তি না করে কর্নারে গিয়ে বসলো। এদিকে মেয়েগুলোর কৌতূহলী দৃষ্টি তেমনটা পড়বে না, হাঁপ ছাড়ল পূর্ণতা। ওয়েটার অর্ডার নেওয়ার জন্য আসতেই অরিত্র পূর্ণতাকে জিজ্ঞেস করলো। পূর্ণতার কথা মতো রামেন আর কোল্ড কফি অর্ডার করলো দুজনের জন্য। রেস্টুরেন্টটার একটা ভালো দিক লক্ষ্য করা গেল। অর্ডার দেওয়ার কয়েক মিনিটের মধ্যে খাবার চলে এলো। খাওয়া শুরু করতে করতে অরিত্র বলল, পূর্ণতা, একটু তাড়াতাড়ি খেতে হবে। এখান থেকে আবার আসাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সেখান থেকে আসাদের সাথে নামাজ পড়তে যাব। আজ আরও জুম্মাবার, দেরি করা যাবে না। জি, বুঝতে পেরেছি। অরিত্রের খাওয়ার মুড নেই। সে ধীরে ধীরে কোল্ড কফিতে চুমুক দিতে দিতে বলল, এতদিন রেগে থাকার কারণটা এখনো জানতে পারিনি ম্যাডাম। পূর্ণতা আর চোখে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, কিসের ডাক? কে রাগ করেছে? পূর্ণতার কথায় সশব্দে হেসে উঠল অরিত্র। হাসতে হাসতে বলল, এতদিন ধরে যে রাগে আমার ছায়াটাও দেখতে পারতো না, কণ্ঠটাও শুনতে পারতো না, সে আজ বলছে কিসের রাগ? ব্যাপারটা অদ্ভুত না? আসলেই নারী মনের মতো বিশাল রহস্য এই পৃথিবীতে দ্বিতীয়টা নেই। যতই এর রহস্য উদ্ঘাটন করার জন্য আলোক রশ্মি প্রেরণ করা হোক না কেন, ব্ল্যাক হোলের মতো সব কিছুই অন্ধকার দেখায়। আর যে সকল পুরুষ এই রহস্য সত্যি উদ্ঘাটন করতে পারে, তারা মহাজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ার যোগ্য। পূর্ণতা কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। অরিত্র আবারও জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার সেই না করা রাগ অর্থাৎ গম্ভীরতার কারণটা কি? পূর্ণতা এবার খানিকটা ইতস্তত হয়ে বলল, আসলে বিয়েটা আমার জন্য পুরোপুরি
আনএক্সপেক্টেড ছিল। হুট করে বিয়ে হয়ে যাবে তা কসমিন কালেও ভাবিনি আমি। মূলত পড়াশুনো শেষ হওয়ার আগে বিয়ের কল্পনা মাথায় আনার কথা ভাবিনি। তবুও বাবা মায়ের খুশির জন্য রাজি হয়ে গিয়েছিলাম। এমনিতেই আমার কোনো পছন্দের কেউ ছিল না, বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করতাম। তাই ভাবলাম বিয়েটা না হয় কিছুদিন আগেই হবে। নিজেকে বোঝালাম, কিন্তু বিয়ের দিন বাবা মা আমাকে ভুল বুঝলেন। সেদিন থেকে গত কয়েকদিন আগে পর্যন্ত বাবা মা আমার সাথে ঠিকমতো কথা অবধি বলেননি। আমি অনেক চেষ্টা করেও এতদিন ওনাদের ভুল দূর করতে পারিনি। এজন্য মন মেজাজ খারাপ থাকতো সব সময়। তাই আপনাকে দেখলে কেন জানি রাগ হতো খুব। শেষের কথাগুলো বলার সময় গলার স্বর আরো মিইয়ে গেল পূর্ণতা। অরিত্র বলল, বিনা অপরাধে শাস্তি পেলাম তাহলে? অরিত্রের কণ্ঠেও খানিকটা গম্ভীরতায় শোনালো। পূর্ণতার মধ্যে অপরাধবোধ কাজ করলো। এই প্রথমবার অরিত্র তার সাথে গম্ভীরভাবে কথা বলছে। কোনো এক অজানা কারণে ভীষণ খারাপ লাগছে পূর্ণতার। খাওয়া শেষে বিল চুকিয়ে দুজনেই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। সিএনজি ঠিক করে আসাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। এর মধ্যে আরও একটা কথাও বলল না অরিত্র। পূর্ণতার মনে বিষণ্ণতা নেমে এসেছে। মানুষটা কি রাগ করেছে তার সাথে? অরিত্রের এমন গাম্ভীর্যতা মেনে নিতে পারছে না পূর্ণতা। কষ্ট হচ্ছে তার। পূর্ণতার মনের সাথে তাল মিলিয়ে আকাশেও মেঘ জমেছে। যখন তখনই মেঘ গলে বৃষ্টিরা পাড়ি জমাবে ধরণীতে। 12:40 দিকে আসাদদের এলাকার সামনে গিয়ে থামল সিএনজি। অরিত্র আর পূর্ণতা দুজনেই নেমে পড়ল। এখানে কাঁচা রাস্তা হওয়ায় কোনো গাড়ি না যাওয়াটাই শ্রেয়। আসাদদের বাড়ি অবধি হেঁটে যেতে হবে। কয়েক পা এগিয়ে গেল অরিত্র। তার পিছু পিছু পূর্ণতাও গেল। অরিত্র এখনো চুপচাপ। সে রেগে আছে ভাবতেই আরেক রাশ বিষণ্ণতা জড়ো হলো পূর্ণতার মনে। সে অরিত্রের পাশাপাশি গিয়ে বলল, সরি। কথাটা হয়তো অরিত্রের কান অবধি পৌঁছালো না। ততক্ষণে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। অরিত্র পূর্ণতার হাত ধরে সামনের টং দোকানে গিয়ে দাঁড়ালো। পূর্ণতা আর অরিত্র দুজনেই খানিকটা ভিজে গেছে। দোকানদার ছাড়া আর তেমন লোকজন নেই আশেপাশে। তবুও হালকা ভিজে ওঠায় স্ত্রী নামক সুন্দরী এই রমণীকে লোকচক্ষুর আড়াল করতে এক হাতে জড়িয়ে নিল, যাতে দোকানদার বা বাইরের কেউ তেমনটা খেয়াল না করে। আজানের সময় মাথায় সুন্দর করে আঁচল টেনে নিয়েছিল, এখনো সেভাবেই আছে। তাকে দেখে বউ বউ লাগছে। অরিত্রের শুভ্র পাঞ্জাবিটা ভিজে গেছে। অরিত্রের বুকের অনেকটা কাছাকাছি পূর্ণতা। সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসছে অরিত্রের পাঞ্জাবি থেকে। পূর্ণতা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো অরিত্রের দিকে। চোখে চশমা, গালে চাপদাড়ি, সুঠাম দেহের এই পুরুষটা নিঃসন্দেহে সুদর্শন। পূর্ণতার একান্ত ব্যক্তিগত মানুষ, কিন্তু তিনি রাগ করে আছেন পূর্ণতার উপর। ভাবনাটা মাথায় আসতেই পূর্ণতার দৃষ্টিতে বিষণ্ণতা নামল। কাজল টানা চোখে তা স্পষ্ট ধরা দিল। তখনই অরিত্র তার কানের কাছে ফিসফিস করে বলে, কোন এক নির্দিষ্ট মানুষের কাছে অপরাধের জন্য সরি না ভালোবাসি বলতে হয়। অরিত্রের কথায় কেঁপে উঠল পূর্ণতা। অদ্ভুত হিমশীতল শিহরণ বয়ে গেল। নেত্রপল্লব মিলিত করল সে। এই মুহূর্তে অরিত্রের দিকে তাকিয়ে থাকার মতো সাহস তার নেই। পূর্ণতার মুখশ্রীর দিকে তাকিয়ে হাসল অরিত্র। পকেট থেকে মোবাইল বের করে আসাদকে ফোন করল। ফোন রিসিভ হওয়ার পর ওপাশ থেকে নারীকণ্ঠ ভেসে এলো। হ্যালো। অরিত্র বুঝতে পারল ওপাশের মানুষটা আসাদের স্ত্রী। সে বিনম্র স্বরে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি অরিত্র বলছি। আসাদ আছে বাসায়? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসাদ তুই একটু আগে মসজিদে গেল। আপনারা আসছেন না ভাইয়া? জি ভাবি, আমরা চলে এসেছি। বৃষ্টির কারণে আটকা পড়েছি। কলিম স্টোরে দাঁড়িয়ে আছি। আসাদকে ছাতা আনতে বলার জন্য ফোন দিয়েছিলাম। কি বলেন? আমি আসাদকে বলেছিলাম ও আপনাদেরকে এনে তারপর মসজিদে যেতে, কিন্তু ও বলল আপনি নাকি বাসা চিনবেন তাই আসতে পারবেন, এই জন্য একটু আগে বের হয়ে গেছে। যাই হোক, আমি আসছি ছাতা নিয়ে। অরিত্র খানিকটা ইতস্তত করে বলল, ভাবি বাসায় কি দুটো ছাতা আছে? আসলে পূর্ণতাকে আপনার সাথে বাসায় পাঠিয়ে দিয়ে আরেকটা ছাতা নিয়ে আমি মসজিদে চলে যেতাম। সমস্যা নেই ভাইয়া, আমি ভাবিকে আমার সাথে একই ছাতায় নিয়ে আসবো। আপনার জন্য আরেকটা ছাতা আনবো, আমি আসছি। আচ্ছা। অরিত্র ফোন কেটে দিল। অরিত্র পূর্ণতার দিকে তাকালো। মেয়েটা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বেশি ভিজে গেছে কিনা তা জানার জন্য একটু ভালো করে পরখ করে দেখল। না, অতটা ভিজে যায়নি, অল্প ভিজেছে। জামদানি শাড়ি হওয়ার কারণে পানি কিছুটা হলেও শুষে নিয়েছে।
আর কিছুক্ষণ এত কাছাকাছি দাঁড়িয়ে থাকলে মেয়েটা নির্ঘাত বেহুশ হয়ে যাবে। অরিত্র আশেপাশে চোখ বুলিয়ে দেখলো দোকানের ছাউনির নিচেই একটা বেঞ্চ আছে। অরিত্র পূর্ণতাকে সেদিকে নিয়ে বসতে বলল। পূর্ণতা বসার পরে একটু দূরত্ব রেখে অরিত্র বসলো। ঝুম বৃষ্টির আওয়াজ চারপাশকে মুখরিত করে রেখেছে। শীতল হাওয়া নিজ দাপটে বিচরণ করছে চারপাশে। কিছুক্ষণ পরে একটা মেয়েকে ছাতা হাতে তাদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। অরিত্র বুঝতে পারল মেয়েটা আসাদের স্ত্রী। সে বাসা থেকে উঠে দাঁড়ালো। তার দেখা দেখি পূর্ণতা উঠে দাঁড়ালো। আসাদের স্ত্রী রিনা ছাউনির নিচে এসে ছাতা বন্ধ করলো। অরিত্র সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, প্রিয় ভিউয়ার্স, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।